co-founders should have complementary skills. এই ধরনের জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করি আর ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং করে দেই। কারণ ইনভেস্টরদেরও এই সমস্যা আছে যে হাউ টু ফাইন্ড লাইক গুড বিজনেসেস। ওই দিন আমরা আইমানের ওইখানে গেছিলাম 10 মিনিট স্কুলে। উই ডিড অ্যান ইন্ডাস্ট্রিয়াল ট্যুর উইথ আদার লাইক 10-15 এডটেক ফাউন্ডারদেরকে নিয়ে। সো আইমান একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে বাচ্চাদের ইসলামিক বুক is the fastest growing segment in the entire book industry, and active listening is another problem that we have. আমি আয়নার সামনে দাঁড়ায়া অনেস্টলি বললাম যে আচ্ছা আমি যে জিনিসটা করতেছি কালকে যদি আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায় কেউ কি আমার আসলে মিস করবে? মানে আমার এমপ্লয়ি না কারণ ওর চাকরি গেছে, আমার ইনভেস্টর না কারণ ওর টাকা গেছে। সো এই যে এই 5M মডেলটা কি, এখানে প্রথম এমটা হইতেছে মার্কেট। দ্য গ্রোথ পডকাস্টের আরেকটা ইন্টারেস্টিং এপিসোড আপনাকে ওয়েলকাম। সো আমাদের আজকের পডকাস্টটা আসলেই একটু ডিফারেন্ট টাইপের। কেন ডিফারেন্ট টাইপের আমি একটু বোঝাই বলি। আমরা আজকে 2 ওয়েতে আমাদের পডকাস্টটাকে কমপ্লিট করব। আমি একটু বলি আপনাকে, আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি আছেন ইনি একই সাথে একজন ফাউন্ডার, একজন এন্টারপ্রেনার, প্লাস উনি আবার একজন ইনভেস্টর। উনি একই সাথে যেমন ফাউন্ডার হিসেবে বিজনেস করতেছেন, আবার একই সাথে উনি বিভিন্ন ফাউন্ডারকে ইনভেস্টও করতেছেন। সো আজকে আমরা বোঝার চেষ্টা করব একজন ফাউন্ডারের আসলে কেমন হওয়া উচিত। একজন ফাউন্ডার যদি ইনভেস্টমেন্ট পেতে চায় মার্কেট থেকে, তাকে কিভাবে তার মাইন্ডসেট তৈরি করা উচিত, কিভাবে তার প্রিপারেশন নেওয়া উচিত এবং তার কোন কোন কোয়ালিটিগুলোতে তাকে ফোকাস করা উচিত। ঠিক একইভাবে আমরা আজকে এটাও বোঝার চেষ্টা করব একজন ইনভেস্টর যদি কোনো ফাউন্ডারকে ইনভেস্ট করতে চায় তাহলে সেই ইনভেস্টরের আসলে কী কী দেখা উচিত ফাউন্ডারের মাঝে, সেই ইনভেস্টরের কী কী জানা উচিত এবং কোন কোন সেক্টরগুলোতে একজন ইনভেস্টর চাইলে ইনভেস্ট করতে পারে এবং কিভাবে উনি রিটার্ন পেতে পারে। সো ওভারঅল আমরা আমাদের আজকের পডকাস্টে ফাউন্ডারদেরকেও শেখাবো এবং ইনভেস্টরদেরকেও শেখাবো। এই কারণে আমি বললাম এটা একটা 2 ওয়ে পডকাস্ট এবং এর জন্যই বললাম এটা একটা মোস্ট ইন্টারেস্টিং পডকাস্ট। সো আমি কথা কম বলি, আসেন আপনাকে আমার গেস্টের কাছে নিয়ে যাই। আজকের গেস্ট হিসেবে আমার সাথে উপস্থিত আছেন ওয়ালিউল্লাহ ভাই। ভাইয়া কেমন আছেন? এই তো মাশাআল্লাহ ভালো, মাথার উপরে ছাদ আছে, ফ্রিজের ভিতরে খাবার আছে, বাসায় গেলে বউ বাচ্চা আছে, আর এর চেয়ে বেশি আর কি চাই। সো কান কমপ্লেইন, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই আমি একটু ফরম্যাটটা বোঝাই। আমাদের পডকাস্টের নাম হচ্ছে দ্য গ্রোথ পডকাস্ট। আমরা আমাদের পডকাস্টে এমন সমস্ত টপিক নিয়ে কথা বলতে চাই যেটা আপনি গ্রোথকে এক্সপেরিয়েন্স করে আসছেন, যে গ্রোথ আপনি এক্সপেরিয়েন্স করছেন এবং আপনার এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করলে আমাদের অডিয়েন্স তার গ্রোথকে এনশিওর করতে পারবে বা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারবে। সো এই হচ্ছে ভাই আমাদের ফরম্যাট। আমরা আজকে কথাবার্তা বলবো ভাই এন্টারপ্রেনারশিপ, ইনভেস্টমেন্ট। তবে আমরা ইনভেস্টমেন্টের একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলবো আজকে। আমরা নর্মালি মার্কেটে যখন ইনভেস্টমেন্ট নিয়ে কথাবার্তা শুনি আমাদের ম্যাক্সিমাম কথাবার্তা হয় এমন যে আমি ইনভেস্ট করছি এই জায়গায়, এই 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 ইনভেস্টর তার দিকটা শোনায়। আমরা ভাই আজকে একটু টেবিলের উল্টা পাশটা দেখতে চাই। সো আমি একটু অডিয়েন্স উদ্দেশ্যে বলি, ভাইয়া কিন্তু অলরেডি নিজের এন্টারপ্রেনারশিপ স্টেজ পার করে বা নিজের এন্টারপ্রেনারশিপ স্টেজ পাড়ি দিয়ে উনি এখন কিন্তু 6টা কোম্পানিতে ইনভেস্ট করে ফেলছেন। এবং আমরা আজকে যেটা শোনার চেষ্টা করবো ভাই যে আপনি যে 6টা কোম্পানিতে ইনভেস্ট করছেন, কি দেখে ইনভেস্ট করছেন, কেন ইনভেস্ট করছেন, ওয়াই এই 6টা কোম্পানি, ওয়াই নট আদার্স 600 কোম্পানি, এই 6 কোম্পানির ভিতরে এমন কি জাদু আছে। আমরা এই জিনিসগুলো শুনতে চাই এবং আমরা এন্টারপ্রেনার্সদেরকে শোনাইতে চাই বা শেখাইতে চাই বা জানাইতে চাই তারা কি কি করলে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট পাওয়ার চান্সেস পাবে। প্লাস এটাও আমরা অনেক নতুন ইনভেস্টরদেরকে শোনাতে চাই যে তারা কি কি দেখে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পেতে পারে। ওকে, সো একই সাথে আমি ইনভেস্টর এবং যারা ফাউন্ডার দুই গ্রুপেই আজকে শেখাবো। রাইট। তো ভাই আমি আপনার পোর্টফোলিও অলরেডি আমি দেখে রাখছি। আমি যদি ভুল না করি আপনি 3টা ক্যাটাগরিতে ইনভেস্ট করছেন এবং আমার কাছে মনে হচ্ছে আপনি একটু বিউটি ক্যাটাগরিতে বেশ, আপনি ফ্যাশন বিউটি এই জায়গাটাতে আপনার বেশ ইন্টারেস্ট আছে। আমি আপনার প্রোফাইলে দেখছি আপনি সামহাউ বেশ ইন্টারেস্টেড এই সেক্টরে। তো আপনি ফ্যাশন বিউটি এই ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করেন, আপনি এডুটেক ক্যাটাগরিতে ইনভেস্ট করছেন, আপনি অ্যাগ্রিতে ইনভেস্ট করছেন। আমরা একটু ফ্যাশনের দিকটা চলে আসি বিকজ আপনার ফ্যাশনের পার্টটা সব থেকে বড়। ভাই আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল টাইলোতে, যেটা একটা ফ্যাশন ব্র্যান্ড। সো ওয়াই টাইলো? আচ্ছা, সো এইটা পরেরগুলোর জন্য রেলেভেন্ট। সো আমি 3টা প্রশ্ন করি আগে অ্যাজ এন ইনভেস্টর বোঝার জন্য যে আমি কি আরও 2-3 মিনিটের পরে আরও সময় নষ্ট করবো কিনা এই বিজনেসের পেছনে।
সো দের আর 3 কোয়েশ্চেন। একটা হইতেছে যে আচ্ছা এটা কোন সেক্টরের, আচ্ছা 1 নম্বর হচ্ছে কোন সেক্টর, 2 নম্বর হচ্ছে কোন নিশ ওই সেক্টরের, আর 3 নম্বর হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি কি তাদের। আচ্ছা এখন টাইলো, সো টাইলো হচ্ছে একটা ফ্যাশন ব্র্যান্ড, রাইট? আচ্ছা, সো এখন ফ্যাশন ব্র্যান্ড, ম্যানস ফ্যাশন, আচ্ছা একদম স্পেসিফিক নিশ কি, ওরা হচ্ছে প্লাস সাইজ ড্রেস বানায়, পোশাক বানায় ছেলেদের জন্য, ফর আরবান ম্যান হু ওয়ান্টস টু লুক গুড। যারা একটু মোটা সোটা তারা তো একটু নিজেদের বডি নিয়ে এমনিতে একটু কনসিয়াস থাকে, অ্যান্ড দে ডোন্ট গেট কি বলে যে এই ধরনের প্লাস সাইজ ড্রেসেস পায় না সাধারণত রেগুলার ব্র্যান্ড থেকে। আচ্ছা এখন এই নিশটা কেন কেন প্লাস সাইজ? সো আমি এই মার্কেটটা কি মানে সেক্টর ধরার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই সেক্টরটা কি গ্রো করতেছে না শ্রিঙ্ক করতেছে, ডিমান্ড বাড়তেছে কি কমতেছে। সো আমি ফার্স্টে দেখলাম যে আচ্ছা গ্লোবালি কি বলে, ইউএস মার্কেটে 30% মানুষজন অবিস, মানে একদম মোটা। হ্যাঁ আচ্ছা, বাংলাদেশের কি কাহিনী, বাংলাদেশে হচ্ছে 25% মানুষ অলরেডি মোটা, বাট 10% হচ্ছে অবিস। সো তার মানে 10% মানুষ অলরেডি বাংলাদেশে হচ্ছে টাইলোর কাস্টমার থিওরিটিক্যালি, এবং বাংলাদেশে এই অবিসিটি রেট বা এই যে মোটা হওয়ার রেট ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আমরা ওই যে ফাস্ট ফুড টুড খায়াটা এই জিনিসে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সো তার মানে আমি আগে থেকেই জানি যে ফ্যাশন হ্যাজ এ হাই গ্রস মার্জিন। সো সেক্টর আমাকে আরেকটা জিনিস বলে যে আচ্ছা এখানে কি গ্রস মার্জিন ভালো না খারাপ। আচ্ছা সো ওকে, সেক্টর ফ্যাশন নিশ কি, প্লাস সাইজ আরবান ম্যান, দ্যাট ইজ দ্য নিশ। প্রাইসিং স্ট্র্যাটেজি নেক্সট, ওদের প্রাইসিং স্ট্র্যাটেজি হচ্ছে প্রিমিয়াম, কারণ কে মানে প্রিমিয়াম প্রাইসিং ছাড়া তো আর, কারণ যেহেতু সাইজ ছোট ও তো লাভ করতে পারবে না, ও যদি মাস প্রাইসিং করে তাহলে হবে না। সো যদি সে বলতো যে ও আমার প্রাইসিং হচ্ছে মাস বা মাস প্রিমিয়াম, তাহলে আমি ইনভেস্ট করতাম না। হলে যেহেতু তার প্রাইসিং স্ট্র্যাটেজি হচ্ছে প্রিমিয়াম, সো তার মানে হইতেছে ও কম বিক্রি করলেও প্রফিট বেশি হবে। আচ্ছা সো এই যে ইনসাইটগুলা যে আমার তাহলে এটা গ্রোয়িং মার্কেট এবং হচ্ছে কম্পিটিশনকে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, বড় বড় যত ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে স্টাবলিশ, তারা জীবনেও এই প্লাস সাইজে আসবে না। কারণ কি, কারণ সে কখনোই তার তো অ্যাসপিরেশনাল ব্র্যান্ড, সে তো যে ধরনের আর্টিস্ট ইউজ করে, হ্যাঁ ওইখানে এরকম একটা মোটা মানুষ এই যে ওদের দিয়ে তো অ্যাড বানাবে না, কারণ ওগুলো যদি সে করতে যায় তাহলে তার মেইন কাস্টমার বেজও হারাবে। সো দে উইল লুজ 99% অফ দ্য কাস্টমার বেজ ইফ দে ডু দ্যাট, কারণ ওই অ্যাসপিরেশন তখন আর ওই ব্র্যান্ডের প্রতি থাকবে না। সো দে উইল নেভার কাম অ্যান্ড কম্পিট উইথ টাইলো। সো তার মানে উই আর সিটিং অন এ ব্র্যান্ড, এবং যেহেতু দে বিল্ড এ ব্র্যান্ড, হ্যাঁ মানে সো দে আর সো হোয়াট দে আর ডুইং ইজ দে আর বিল্ডিং এ ব্র্যান্ড অন এ গ্রোয়িং মার্কেট where nobody else will come, the big players, to compete with them. সো তার মানে দে ক্যান গ্র্যাজুয়ালি গ্রো, এবং ফাইনালি হইতেছে যে প্রাইসিং স্ট্র্যাটেজি ইজ অসম, মানে লাইক প্রিমিয়াম। সো দ্যাট ইজ ওয়াই টাইলো। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে টাইলো কিন্তু গ্রোয়িং একটা বিজনেস। আপনি অলরেডি মার্কেটে স্টাবলিশ কিছু বিজনেসও পাবেন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক কি পেয়ে যাবেন আপনি। যেমন ধরেন টাইলোর অডিয়েন্সটা কিন্তু ভেরি নিশ। আপনি কেন ওই নিশ অডিয়েন্স বেছে নিলেন, যেখানে আপনি এস্টাবলিশড হয়তো আরও অনেক ব্র্যান্ড ছিল, আপনার হয়তো আরও লার্জার নাম্বার অফ অডিয়েন্স ছিল, লাইক ধরুন একটা ফ্যাশন ব্র্যান্ড অ্যাজ ইউজুয়াল এল সাইজ এক্সেল নর্মাল সাইজের প্রোডাক্ট বানায়, এই মার্কেট সাইজ কিন্তু অনেক বড়। সো কেন আপনার কাছে মনে হলো আমি একটা নিশ মার্কেটে গেলে এটা আমার জন্য অনেক প্রফিটেবল হইতে পারে রেদার দেন বড় মার্কেটে যাওয়া? কারণ হচ্ছে ইউ উইল অলওয়েজ কম্পিট উইথ দ্য বিগ প্লেয়ার্স, এবং ওয়েন ইউ কম্পিট উইথ দ্য বিগ প্লেয়ার্স it's difficult to fight with them, right? তারা যদি বলতো যে আমরা টিপিক্যাল ফ্যাশন ব্র্যান্ড, মানে সব ম্যানদের ফ্যাশন, দেন আই এম নট গোনা ইনভেস্ট, সিম্পলি বিকজ, অথবা সো লেটস সে মানে তারা যদি বলতো যে আমরা লাইক মাচো আরবান, হ্যাঁ মানে লাইক জেনজি, এদেরকে শুধু টার্গেট করতেছি, হ্যাঁ সো দ্যাট ইজ আওয়ার স্পেসিফিক গ্রুপ, এবং আওয়ার হোল স্টোরি টেলিং ইজ বেসড অন দ্যাট, and that is where like we are building the brand, তাহলে I am in. So the niche is always about who is your core target audience. এবং এখন এইসব ফ্যাশন বা লাইক বিউটি বা এই ধরনের লার্জার ক্যাটাগরিতে ইফ ইউ ডোন্ট বিল্ড আ নিশ ব্র্যান্ড ফার্স্ট,
there is no chance of like fighting with the big players. So এটাই because I believe there are so many niche brands can be created in big categories like fashion, like beauty, right? এই ধরনের বা food, right? These are large categories, and in large categories there are larger players যারা কিনা সবার জন্য। তাহলে ওই সবার জন্য ব্র্যান্ড বিল্ড করার জন্য তো যে পরিমাণ অর্থ এবং অনেক কিছু লাগবে, সেটা তো একজন শুরু করছে তার পক্ষে সম্ভব না। এই জন্যই দ্য আর্লি স্টেজ যারা আছে তাদের জন্য অলওয়েজ গুড যে সে যেন একটা নিশ পিক করে, একটা স্পেসিফিক টার্গেট গ্রুপ এবং একটা স্পেসিফিক স্টোরি ফর দ্যাট গ্রুপ, অথবা একটা স্পেসিফিক গ্রুপের একটা প্রবলেম সলভ করে, রাইট? টাইলো ইজ সলভিং এ প্রবলেম ফর পিপল হু আর প্লাস সাইজ। কারণ তারা বিভিন্ন রেগুলার ফ্যাশন ব্র্যান্ডে যে তারা তাদের সাইজের জিনিসপত্র পায় না, কারণ তাদের জন্য ওরা চিন্তা করে না। সো ফলে বিভিন্ন সাইজের ভিতরে একটা হয়তো ডাবল এক্সেল বা 5টা হয়তো ডাবল এক্সেল আছে, আর এদের সাইজ শুরুই হয় ডাবল এক্সেল থেকে নেক্সট, রাইট? সো এই দে আর সলভিং এ প্রবলেম, রাইট? এবং এই ধরনের ব্র্যান্ডগুলা ইউজুয়ালি ক্যান ক্রিয়েট এ ভেরি স্ট্রং ফ্যান ফলোয়ার বেস. So they come back again and again and again. So repeat purchase rate is very high for a niche audience. ভাইয়া, টাইলোর ভ্যালুয়েশনের জায়গাটা আমরা শুনলাম। আমার কাছে মনে হয় কি আপনি শুধু ভ্যালুয়েশনের জায়গা দেখে ডেফিনেটলি ইনভেস্ট করেন নাই, ফাউন্ডার ইজ দ্য ম্যাটার অলসো, আই থিঙ্ক। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি যখন ইনভেস্ট, আমি টাইলোর ফাউন্ডারের দিকে যাচ্ছি না, বাট আপনি যখন নর্মালি ইনভেস্ট করেন একটা ফাউন্ডারের মাঝে কি দেখেন, কি খোঁজেন? সো there are few things. একটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফাউন্ডার্স জার্নি সো ফার আর কি। হ্যাঁ, সো এই ফাউন্ডার এটা কেন শুরু করছে, স্টোরিটা কি, কোনো প্রবলেম সলভ করতে গেছে কিনা, তার ওয়াইটা খুব ইম্পর্টেন্ট। দেন তার কোন কোন স্কিল সেট আছে, যেন ওয়াই হি অর শি ইজ দ্য বেস্ট পারসন টু সলভ দিস পার্টিকুলার প্রবলেম অর বিল্ড দিস পার্টিকুলার বিজনেস। তারপরে হইতেছে যে তার কোনো ধরনের অ্যাডভান্টেজ আছে কিনা অ্যাজ এ ফাউন্ডার, যেটা কিনা হয়তো অন্য কারোর নাই। সো লেটসে কোনো একজন যদি ফ্যাশন নিয়ে পড়াশোনা করে আসে ডেফিনেটলি, তাহলে সে ডিজাইনে ইনপুট দিতে পারবে। সো দ্যাট মাইট বি অ্যান অ্যাডভান্টেজ। কেউ যদি অন্য কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসে থাকে 5 বছর, দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ, রাইট? সো হোয়াট আর দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ অফ দ্য ফাউন্ডার্স, ওইটা আই ওয়ান্ট টু লুক অ্যাট, ট্রাই টু ফাইন্ড আউট। এবং whether that person is a good operator, whether he knows numbers, সেরকম বেশ কিছু ব্যাপার বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। whether the founder is visible on social media, what do I know anyone who can vouch for the founder, নাকি সো এরকম বেশ কিছু ভাবে ফাউন্ডারটাকে। I never called any founder before investing. I never called and talked to them. So it's all like আলাদাভাবে ভিন্নভাবে দেখা হয় আর কি, মানে দেখে তারপরে হয়তো so yeah, because I can get biased by calling that person, right? So ভাই, আমাদের এই এপিসোড তো ইনভেস্টরদের জন্য, ফাউন্ডারদের জন্য। এতক্ষণ আপনি যা বললেন ইনভেস্টর অনেক কিছু শিখে ফেলছে, বাট ফাউন্ডার এখন আমার মনে হয় তার আরও কিছু জিনিস জানা উচিত। লাইক ধরেন একজন ফাউন্ডার অনেক সময় কিন্তু কো-ফাউন্ডার খোঁজে বা কো-ফাউন্ডার চুজ করে। সো একজন ফাউন্ডার কি ধরনের কো-ফাউন্ডার নেওয়া উচিত, বা আপনার দৃষ্টিতে, ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে, যে ফাউন্ডার পাইলাম ওকে বাট কো-ফাউন্ডার নট ওকে, বা কো-ফাউন্ডার কেমন হলে আসলে আপনার কাছে মনে হয় যে পারফেক্ট ম্যাচ? I think the co-founders should have complementary skills. মানে আমি যদি আমার যা স্কিল আছে, আমার কো-ফাউন্ডারের একই স্কিল আছে, বাট দুইজনের ভেতরে এমন একটা স্কিলের ঘাটতি আছে যেটার কারণে মানে ব্যবসা হয়তো মানে নাও টিকতে পারে, রাইট? সো বিকজ বিজনেস ইজ অ্যাবাউট solving a problem or building a product or brand or a service, right? Like someone should be a builder who builds the product, or the tech, right? If it's a tech product, and someone needs to be a salesman, and someone needs to understand finance. So and at the very beginning, so let's say if I'm a good product guy, so I'm a good product guy, I can build product. I'm also a good salesman, so those two boxes are ticked. Now I need someone who can understand finance. So if I don't, right? Or tech, if I'm building like a platform and all. So solo founder হিসেবে শুরু করা যেতে পারে, but
লার্ন দিস যে ইউ নিড মানে আদার কাইন্ড অফ স্কিল সেটস ইন দ্য ফাউন্ডিং টিম, এটা খুব ইম্পর্ট্যান্ট, অর দ্য আর্লি গ্রুপ অফ এমপ্লয়িজ হু আর কাইন্ড অফ মানে ফাউন্ডিং টিম বলে যেটাকে আর কি, মেবি নট কো ফাউন্ডার্স বাট ফাউন্ডিং টিমে। সো দ্য ফার্স্ট ফিউ হায়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট, যে কাকে আমরা হায়ার করতেছি, কারণ বিজনেস ইজ এ ফাংশন অফ 4-5 ডিফারেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড দোজ 4-5 ডিপার্টমেন্টস শুড ওয়ার্ক ভেরি ওয়েল, আদারওয়াইজ নট গোনা ওয়ার্ক আউট। আচ্ছা ভাইয়া, ধরেন আপনাকে আমি পার্সোনালি চিনি, আমার হয়তো একটা স্টার্ট আপ আছে বা আমার একটা বিজনেস আছে বা আমি একজন এন্টারপ্রেনার, আমি এখন আপনাকে অ্যাপ্রোচ করতে পারি যে ভাই আমার এই দিস থিংস আমি করি, আমাকে আপনি ফান্ডিং দেন, করতে পারি আমি। বাট সবাই কিন্তু আপনাকে চেনে না, বা আপনাদের মতো যারা ইনভেস্ট করে ফান্ডিং দেয় সবাইকে কিন্তু সবাই চেনে না। হয়তো অনেক ফাউন্ডার আছে যারা চাচ্ছে আমাদের এই পডকাস্ট শুনে যে আমি ওকে ফাইন একটা ইনভেস্টমেন্ট ট্রাই করব। সো কিভাবে আপনাদেরকে খুঁজে বের করবে, প্রসেসটা কি? সো ফর এক্সাম্পল আই টার্ন ইনটু অ্যান ইনভেস্টর বিকজ আমরা লাইট অফ ভেঞ্চার নামে একটা ইনিশিয়েটিভ শুরু করছি, রাইট? সো লাইট অফ ভেঞ্চারে হোয়াট উই ডু, আমরা মূলত হাই গ্রোথ এসএমই in different sector, important sectors like agriculture, skills, education, manufacturing, হ্যাঁ, something that is very important for the country, এই ধরনের জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করি, আর ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং করে দেই, রাইট, উইথ দ্য প্ল্যাটফর্মস উইথ আদার্স। সো বিকজ গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। সো এইটা একটা জিনিস, অ্যান্ড দেন উই হেল্প দেম উইথ মেন্টরশিপ অ্যান্ড অল, অ্যান্ড দেন গ্রোথ সাপোর্ট, বিভিন্ন মার্কেটিং টার্গেটিং আরও যা যা লাগে ব্র্যান্ড বিল্ডিংয়ের জায়গাটাতে উই হেল্প। তো নাও একটা ওয়ে হচ্ছে যে ইস টু লাইক কাম টু লাইট অফ ভেঞ্চার্স, ইউ অ্যাপ্লাই, উই সি কি অবস্থা, অ্যান্ড ইফ ইউ গেট সিলেক্টেড ফাইন, মানে দেন উই আর গোনা হেল্প ইউ আউট। If you see যে you are not in a stage yet, we regularly organize different kinds of events, programs, online, offline. So there is always learning opportunity. এখন যেমন আমরা শুরু করছি একটা যে ইনভেস্টমেন্ট মাস্টার ক্লাস, একদম পুরো ইনভেস্টরদের জন্যই, মানে লাইক ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য। হ্যাঁ, and teaching them how to like kind of invest properly, how to find good founders, how to find good businesses. কারণ ইনভেস্টরদেরও এই সমস্যা আছে যে how to find like good businesses. আমার কাছে প্ল্যাটফর্ম যারা আছে, লেটস সে বিনিয়োগ ইজ আওয়ার পার্টনার। সো বিনিয়োগের মেইন চ্যালেঞ্জ হচ্ছে কি যে ভাই আই এম নট ফাইন্ডিং গুড বিজনেসেস, দ্যাট ইজ দেয়ার মেইন চ্যালেঞ্জ। ব্যাপারটা উল্টা, এরকম না যে তাদের কাছে রিটেল ইনভেস্টর আসতেছে না, they are coming in but they are not finding enough good businesses. So যারা শুনতেছে know this যে good investors বা investors are actually looking for good founders and good businesses. So you try to be a very good business or very good founder and the investor will come and find you. So এইটা হচ্ছে একটা জিনিস আর কি। Yeah, and I think and it's all about also a networking game, right? মানে you know someone who knows someone and who knows someone, then by that you can connect. কারণ ওই দিন আমরা আইমানের ওইখানে গেছিলাম 10 মিনিট স্কুলে, উই ডিড অ্যান ইন্ডাস্ট্রিয়াল ট্যুর উইথ আদার লাইক 10-15 এডটেক ফাউন্ডারদেরকে নিয়ে। সো আইমান একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে আমি আগে ভাবতাম ফাউন্ডারের অনেক কাজ, হ্যাঁ, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করবো, আর আমি নিজের বেবি যেহেতু একদম সব আমি করি, হ্যাঁ। সো তখন আমি আস্তে আস্তে এখন অ্যাজ আই ম্যাচিউর আই রিয়েলাইজ যে একটা ফাউন্ডার আসলে বেসিক্যালি 3টা কাজ। একটা হচ্ছে মেকিং শিওর দ্য কোম্পানি ডাজন্ট রান আউট অফ মানি, মানে হচ্ছে ফান্ড রেজিং বা টাকা উঠানো, এইটা একটা। 2 নম্বর হচ্ছে কোম্পানির বা অর্গানাইজেশনের মিশনটা কি, সেইটা সবার ভেতরে ঠিকঠাক আছে কিনা সেইটা নিয়ে কাজ করা। আর 3 নম্বর হচ্ছে হায়ারিং প্লেয়ার্স, মানে বিকজ ইফ ইউ হায়ার দ্য বেস্ট প্লেয়ার্স দেন অ্যাকচুয়ালি মানে আপনার কাজ অনেক কমে গেল, ইউ ডোন্ট নিড টু ডু মাইক্রো ম্যানেজ অ্যান্ড অল দিস থিংস, রাইট? সো অনলি 3 জবস দেন। সো এটা হয়তো অনেক ফাউন্ডাররা রিয়েলাইজ করে না যে আচ্ছা মানে আমাদেরকে অনেক কিছুই করতে হবে বুঝি। অ্যান্ড ওয়েন অ্যানাদার থিং দ্যাট আই আস্ক আ ফাউন্ডার যে আচ্ছা সো লেটস আগামী 1 সপ্তাহ আপনি নাই, ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে গেছেন, কিংবা 1 মাস আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন, হোয়াট উইল হ্যাপেন টু দ্য বিজনেস? হু ইজ গোনা টেক কেয়ার অফ দ্য বিজনেস? Is there a group of people that you have developed so that the company will run by its own?
নাকি you need to be there on a day to day basis. If that is the case, you are not ready yet to kind of মানে investable না হয়তো এখনো, হ্যাঁ। so doesn't matter how small the team is, 3 জনের টিম হইতে পারে, 5 জনের টিমও হইতে পারে, but if you can hire A players at the beginning. Now A players তো আসতে চায় না, how do you bring A players? Either them paying them good amount of money and give some equity in the company, so they have like এটা কিন্তু একটা common practice also in startups. I think it can be also done in SMEs also, যে আচ্ছা ভাই 2% শেয়ার তোমারে দিলাম, আমি তোমারে মার্কেট স্যালারিটা দিতে পারতেছি না বা ম্যাচ করলাম, বাট লাইক আমি অলসো গিভিং ইউ 2% 3% ইকুইটি অফ দ্য কোম্পানি, সো দ্যাট ইফ দ্য কোম্পানিজ গ্রো you can also earn profit. So these are some ways how you can hire some A players, because if you hire A players as a founder, the chill মানে life becomes very easy. লাইফ বিকাম জিঙ্গারালা। আচ্ছা ভাই, আমরা ফাউন্ডারদের মানে গুড ফাউন্ডারদের বৈশিষ্ট্যগুলো বুঝলাম, আমাদের তো গুড ইনভেস্টরের বৈশিষ্ট্যগুলো বোঝা উচিত। আচ্ছা, আমি কিভাবে বুঝবো যে ভালো ইনভেস্টর কে, বা কি দেখে বুঝবো এটা ভালো ইনভেস্টর? আমি কিন্তু ভাই এখন একটা ব্র্যান্ডের মধ্যে আছি, আমি একটা ব্র্যান্ডের মধ্যে থেকে আমি রিলেভেন্ট অনেকগুলো জিনিস আসলে আমাদের অডিয়েন্সের কাছে পাস করে দিচ্ছি, দেন আমি নেক্সট ব্র্যান্ডে যাবো, ওখান থেকে আর অনেক ইনফরমেশন পাস করবো, আর কি এভাবে যাবো আমরা। we all talk about মানে বিগ যারা খুব ফেমাস ইনভেস্টর আছে না, এই যে ওয়ারেন বাফেট টাফেট না, শার্ক ফার্ক তো এরা তো ছোট শার্ক, ছোট ছোট জিনিস, হ্যাঁ। ওয়ারেন বাফেটের কথা বলি, চার্লি মঙ্গার, হ্যাঁ, এদের কথা বলি। ইফ ইউ আস্ক দেম যে ওয়াই দে আর এ গ্রেট ইনভেস্টর, তারা একটা কথাই বলবে যে ভাই, একটা গ্রেট ইনভেস্টরের টেম্পারমেন্ট খুব সলিড থাকতে হবে। সে যেন এই মার্কেট এদিকে এইটা হইতেছে, লাফ মারে ওখানে চলে যাবো, এইটা করা যাবে না। সো আ গ্রেট স্ট্রেংথ অফ এ গুড ইনভেস্টর ইজ টু হ্যাভ দ্য টেম্পারমেন্ট, যে না, আমি যে কোনো কিছুই হয়ে যাইতেছে, এইটা বলা হচ্ছে এই মার্কেটটা খুব গ্রো করতেছে, বা ওই যে যারা লাইক শেয়ার মার্কেটে করে যে এই শেয়ার বাড়তেছে ইনভেস্ট করে, এই গোল্ডের প্রাইস বাড়তেছে ইনভেস্ট করে দে, হ্যাঁ। আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টালস, এই যে এই লোভে পড়ে বা অন্যের কথা শুনে ইনভেস্ট করে ফেলো, বা ওই যে সেল করে দেওয়া, হ্যাঁ, যে এটা পড়ে যাচ্ছে তাড়াতাড়ি সেল করে দেওয়া, সো হ্যাভিং টেম্পারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে, আমি এখন তো মাত্র শুরু করছি ইনভেস্টিং, বাট মানে কারণ আমি শুরু করার আগে 1 বছর আগে পড়াশোনা করছি, কারণ আমি তো এতদিন ধরে এন্টারপ্রেনার ছিলাম, ফাউন্ডার, রাইট, মানে আই নেভার বিন এন ইনভেস্টর। সো আমার অভ্যাসটাই হচ্ছে যে আমি কোনো একটা নতুন কিছুতে যাওয়ার আগে আমি নিজে আগে 1-2 বছর আগে ওটা নিয়ে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, তারপরে আমি নামি। সো আই বিন স্টার্টিং অ্যাবাউট দিস ফর মোর দেন এ ইয়ার, হ্যাঁ। সো আমি দেখছি আরেকটা জিনিস, যে তারা অলওয়েজ দে ট্রাই টু স্টে ইন টু দেয়ার এরিয়া অফ কম্পিটেন্স, মানে হচ্ছে সে যেইটা বোঝে, যেই সেক্টরটা, সে ওইটাতেই ইনভেস্ট করবে, এর বাইরে যাবে না। মানে এই যে এই ওয়ারেন বাফেট, ও বলতেছিল যে আমার কাছে অ্যামাজন আসছিল, আমার কাছে অমুক আসছিল এই .com বাবলের সময়, রাইট, মানে সো সে ইনভেস্ট করে নাই, কারণ কি ভাই, আমি বুঝি না এটা, আমি মানে যে ক্রিপ্টো করে নাই, এবং সে বলছে আমি করবো না। এখন যে মানুষটা গত 80 বছর ধরে ইনভেস্ট করতেছে, পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যত ইনভেস্টর ছিল, তার ভেতরে সে হচ্ছে সবচেয়ে লংগেস্ট পিরিয়ড অফ টাইম ধরে ইনভেস্ট করতেছে। তার বয়স যখন 14 ছিল তখন থেকে সে ইনভেস্টর, এখন তার বয়স 94। সে ওয়ার্ল্ড ওয়ার দেখছে, সে অনেক মানে একটা দুনিয়া গত 100 বছরে যা চেঞ্জ হয়েছে সব কিছু সে দেখছে। দেখার পরে সে বলছে যে আমি আসলে এই 4-5টা জিনিসের বেশি বুঝি না। তাহলে উনার মতো মানুষ যদি বলে যে যেটা, তাহলে ওর চেয়ে তার উপরে কথা থাকতে পারে না। সো হি ইজ সেইং যে নেভার ইনভেস্ট ইন থিংস দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো এই জন্য ভাই, এবং ওনারা 80 বছর ধরে মানে ইনভেস্ট করে করে যদি 3-4টা এরিয়ার বাইরে তার কম্পিটেন্স তৈরি হয় নাই বলে সে বিশ্বাস করে, আপনি আমি ভাই কে, যে আজকে এইটাতে করতেছি তো কালকে ওইটাতে, পরশু দিন ওইটাতে করতেছি, রাইট? তার মানে আমরা এনাফ পরিমাণ করি নাই। সো এটা হচ্ছে সেকেন্ড আরেকটা জিনিস, যে একজন ভালো ইনভেস্টর সবসময় এই তার এরিয়া অফ কম্পিটেন্স। আর যদি আমি না বুঝি, কিছুই বুঝি না, কোথায় ইনভেস্ট করবো, তাহলে ভাই ইউ স্টার্ট টু লার্ন
ফর এক্সাম্পল আমার এই সেক্টরটা ভালো লাগে অ্যাগ্রো বা সামথিং, বা এই যে ফ্যাশন, তাহলে গো অ্যান্ড লার্ন অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি। আমি যে ফ্যাশন বিউটিতে এখন করতেছি, আমি কি এই সেক্টরের লোক না, বাট আই স্টার্টেড টু ফার্স্টে আই আন্ডারস্ট্যান্ড যে এই কাহিনীটা কি, এবং যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের খেলা, সো আমি তো যেহেতু এই ধরনের ব্র্যান্ড বিল্ডিংয়ের খেলা খেলে আসছি, সো আই হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং ওইটা। আমার আবার পরিচিত লোকজন আছে যারা এইসব ফ্যাশন ব্র্যান্ডের মালিক বা সো আই কল দেম আপ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি আমি না জানি তাহলে অন্য কেউ জানে, আমি তার কাছ থেকে জানতে পারি। So there are so many different ways you can also learn about the sector. So then you go in and ওই যে মানে and go long. এই যে টাইলো দ্য কেস, রাইট, ভেরি স্মল ব্র্যান্ড নাও, কেউই জানে না ওইভাবে, কিন্তু আই নো যে এবং মানে হয়তো আমি ফলো অন আরও করবো ইনভেস্টমেন্ট, কিন্তু ইটস এ গেম অফ মিনিমাম 10 years। আমি যদি ভাবি যে আমি একটা জায়গায় ইনভেস্ট করবো, পরের বছরই উঠায় ফেলাবো, তাহলে আই এম মিসিং আউট 2 things। একটা হচ্ছে 8th wonder of the world, which is the compounding growth, রাইট, যে কারণ ইফ ইউ গেট 19% রিটার্ন লেটস সে কোনো একটা ইনভেস্টমেন্টে, প্রতি 4 বছরে এটা ডাবল হয়। অ্যান্ড দেন ইউ ইমাজিন যে ইউ পুট 1 লাখ ইন্টু সামথিং, এবং 4 বছর পরে এটা কত হইলো, 2 লাখ, আর 4 বছর পরে কত হইলো, 4 লাখ, আর 4 বছর পরে কত হইলো, 8 লাখ, এর পরে 4 বছর কত হলো, 16 লাখ, এরপরে কত, 32 লাখ। সো কম্পাউন্ডিং গ্রোথ পাওয়ার জন্য অ্যাটলিস্ট একটা জায়গাতে লং টার্ম ভিউয়ে ঢুকতে হবে, যে আমি এই পরের বছরই আসল উঠায় নিব, মানে কি বলে লাভ উঠায় নিব, হ্যাঁ আসলটা রাখবো, তাইলে হবে না। সো কারণ কম্পাউন্ডিং এফেক্ট আসা শুরু করে 5-6 বছরের পরে থেকে, এবং এই যে যারা বস মানে ইনভেস্টর যারা, তারা পুরোটাই এই কম্পাউন্ডিং গ্রোথের খেলা। যে মানে কোকে ইনভেস্ট করছে ওয়ারেন বাফেট হচ্ছে 1983 সালে। সো তার মানে আজকে থেকে কত বছর আগে, রাইট, 40-42 বছর আগে, হ্যাঁ। সো এই 42-43 বছর ধরে এইটা কম্পাউন্ডিং হইতেছে, রাইট। সো অ্যান্ড হি ইজ নেভার গোনা সেল দ্য শেয়ার অফ কোক। সো এই জিনিসটাই যে আমি এই কম্পাউন্ডিং এফেক্টটা নিচ্ছি কিনা, এখন এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, এই কালকে এটা হয়ে যেতেছে, বেচা দে, মানে এরকম করা যাবে না। সো দিস আর সাম অফ দ্য থিংস দ্যাট আ গুড ইনভেস্টর শুড হ্যাভ। ওকে, সো আমরা যেটা সামারি করলে বুঝতে পারি সেটা হলো কাম মাইন্ডের একজন মানুষ ডেফিনেটলি হইতে হবে ইনভেস্টর। হ্যাঁ, মানে মার্কেটে প্রচুর নয়েজ থাকে, তো এগুলা যদি আমি ঢুকাই তাহলে আই উইল মেক ব্যাড ডিসিশন। ভাই আমার আরও অনেকগুলো প্রশ্ন আছে, বাট আমি নেক্সট ব্র্যান্ডের দিকে যাই, ওখানে আমি প্রশ্নগুলো করবো, নয়তো অডিয়েন্স বলবে যে কিরে ভাই ব্র্যান্ড আর কই। আচ্ছা ভাই, আপনার নেক্সট যেটা ব্র্যান্ড ওটা ফ্যাশন ব্র্যান্ড ওয়ান উম্মা বিডি, এবং এই ব্র্যান্ডটা বেশ ফেমাস, আমি পার্সোনালি চিনি এদেরকে। সো এইখানে আপনি ইনভেস্ট করছেন কখন? এই জাস্ট কিছুদিন আগে, থ্রু বিনিয়োগ, মানে আমরা ডিরেক্টলি করি নাই আর কি। সো ওয়ান উম্মা বিডিতে আপনি কেন ইনভেস্ট করছেন? এগেইন সেম ফ্রেমওয়ার্ক। এর আমি ভাই আরেকটা প্রশ্ন অ্যাড করি, আমাদের অডিয়েন্স এরা ভাবতে পারে যে ওকে ফাইন, ওয়ান উম্মা বিডি তো অনেক বড় ব্র্যান্ড, এটা তো ব্র্যান্ড হয়ে গেছে, ভাই মনে হয় ব্র্যান্ড দেখে ইনভেস্ট করছে। ব্যাপারটা কি আসলে এমন যে ব্র্যান্ড দেখে ইনভেস্ট করছেন, দেখেন ভেতরে আরো বেশ কিছু? ওয়ান উম্মা ইজ প্রবাবলি দ্য মোস্ট নোন ওয়ান, বাকিগুলা আরো কম নোন আর কি। বাট হ্যাঁ, মানে পার্সোনালি আই বিলিভ, সো ওয়াই ওয়ান উম্মা, রাইট, অ্যান্ড একটা হচ্ছে যে ওয়ান উম্মা এগেইন কিসে, ফ্যাশন সেক্টর কি, ফ্যাশন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিশ কি, নিশ হচ্ছে মডেস্ট ফ্যাশন ফর আরবান ম্যান। আচ্ছা, স্পেশালি কারা, যারা কিনা একটু নতুন করে আগে হয়তো একটু আল্লাহ বিল্লাহ মানে কম করতো, এখন একটু আল্লাহ তাকে একটু তৌফিক দিছে, হ্যাঁ, মানে সে একটু ইসলামিক মাইন্ডেড হয়েছে, কিন্তু সে যে একদম ওই যে হুজুরে যে জব্বা পরে এইটাতে যাইতে চায় না। সো ওই ধরনের যে গ্রুপটা, এইটা হচ্ছে যে তাদের টার্গেট গ্রুপ, রাইট, কোর টার্গেট গ্রুপ। নাও আই নো দিস সেগমেন্ট ইজ গ্রোয়িং। কীভাবে আমি জানি? আমি পাবলিকেশন ইন্ডাস্ট্রিতে আছি, বাচ্চাদের পাবলিকেশনে, এবং কোভিডের পরে থেকে বাচ্চাদের ইসলামিক বুক ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সেগমেন্ট ইন দ্য এন্টায়ার বুক ইন্ডাস্ট্রি।
অলসো লাইক মানে বড়দেরও ইসলামিক বই, জেনারেল ইসলামিক বই এবং বাচ্চাদের ইসলামিক বই। তার মানে হোয়াট হ্যাপেন আফটার কোভিড অথবা যে ডিউরিং কোভিড, যে মানুষজনের ভেতরে একটা ভয় ঢুকছে, মানে সে আল্লাহ বিল্লাহর একটা মানে এইটার প্রতি একটা জেনারেল মানে সেন্স তৈরি হয়েছে, পরিবর্তন আসছে মানুষের ভেতরে, এবং এইটা হয়েছে। সো লাইফস্টাইলের ভেতরেও এটার একটা এফেক্ট পড়ছে, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আই নো যে ইটস এ গ্রোয়িং, ইটস নট গোনা বি এ জাস্ট ট্রেন্ড অর ফ্যাড। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের প্রাইসিং স্ট্র্যাটেজিজ এগেইন, মানে লাইক প্রিমিয়াম অ্যান্ড দে আর বিল্ডিং এ লট অফ ডিফারেন্ট, এখন মনে হয় 23টা আউটলেট আছে অলরেডি বিভিন্ন জায়গাতে, এবং আউটলেটগুলো শুধু ঢাকাতে না, এখন ঢাকার বাইরেও আউটলেট খুলতেছে। সো তার মানে দে আর নাও গোয়িং ন্যাশনাল। নাও লুকিং এট দেয়ার ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, আই অলসো ফিল, এবং এটা আমি ওদের ফাউন্ডারকে বলছি যে আই অলসো ফিল যে ইউ আর বিল্ডিং এ ব্র্যান্ড দ্যাট ক্যান গো টু মিডল ইস্ট। If any brand from Bangladesh can go to Middle East, is you guys. So which is a মানে আমাদের এখন পর্যন্ত কোনো ওন ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশের বাইরে যায় নাই, অলদো আমরা হইতেছে কি সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচার, অথচ নিজেদের কোনো একটা ব্র্যান্ড যায় না বাইরে। সো what I invested in is the ideology that on that belief যে one ummah can go global, not locally so popular. Now so that is something that I looked into that, and also there is a growing trend of people becoming more religious এবং more এই জায়গাটাতে হইতেছে, because I know বিকজ এই যে বললাম যে বই এবং অন্যান্য জিনিসপত্র হইতেছে। সো সো দোজ আর দ্য, মানে আই নো দে আর গোনা কনকার বাংলাদেশ, বাট দ্য রিয়েল গ্রোথ অফ দেম উইল কাম once they move to Saudi Arab, once they move to Dubai and build a outlet in Dubai. So one ummah BD-টা হয়তো তখন ড্রপ করতে হবে, I don't know, but that is gonna be the real upside আর কি। মানে ওয়ান উম্মা বিডির সময় চলে আসছে oneumma.com ডোমেনে চলে যাওয়ার। এটা হয়তো ওরা পায় না, বাট মানে জিনিসটা হচ্ছে কি যে আমি যেটা বলতেছিলাম যে আই এম এ ভ্যালু ইনভেস্টর। I don't care that much about এটা কি 30% রিটার্ন না 10% রিটার্ন। I see from a lens of few things. একটা হচ্ছে যে how much value creation is happening with this particular brand. Are they solving a problem? Do they have the opportunity to go global? Do they have any unfair advantage? The brand that they created, তাদের ভেতরে কি অলরেডি একটা লাইক গুড ফলোয়ার বেজ আছে কিনা? সো সাম অফ দিস থিংস আর কি। হ্যাঁ, সো ইফ এনিথিং দ্যাট আই সি ক্যান গো গ্লোবাল, আই ইউজুয়ালি লাইক প্রেফার মোর আর কি। আচ্ছা ভাই, আমি পার্সোনালি আমি অনেক কিছু শিখতেছি পডকাস্টে। আমি ইউজুয়ালি যেটা হয় কি, পডকাস্টে কেউ যখন কথা বলে ওই পাশ থেকে আমি ইউজুয়ালি চিন্তা করি কী প্রশ্ন করবো নেক্সট, আমার মাথায় এটা ঘুরে হচ্ছেন। তো আপনার এই এপিসোডটাই মোটামুটি মানে আমারই না বেশি ইন্টারেস্টিং লাগতেছে জিনিসগুলো। আমার কাছে অনেক কিছু মানে এই যে আপনি চিন্তা করছেন মানে বিয়ন্ড দ্য বাউন্ডারিতে গিয়ে, যে ওয়ান উম্মা বিডি আমার চোখে তো একটা ইসলামিক ব্র্যান্ড, আমি এভাবে ভাবি। মানে এটার বাইরে গিয়ে আপনি যে চিন্তা করছেন এটাকে এভাবে মিডল ইস্টে নিয়ে গিয়ে একটা প্রথম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বানানো যায় কিনা, এবং আপনার কাছে মনে হয়েছে যেতে পারে, ওইখান থেকে আপনি ইনভেস্টমেন্টে চলে গেছেন। আপনি এই যে বিগ সাইজ ক্লদিংয়ে আসছেন, এটাও এই যে একটা নিশ মার্কেট ঢুকা, তো এই জিনিসগুলো আমি পার্সোনালি খুব এনজয় করতেছি। এখন ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে, এই প্রশ্নটা এতক্ষণ আমরা কথা বলতেছিলাম এদের ফাউন্ডার কেন্দ্রিক নয়তো ইনভেস্টর কেন্দ্রিক, একটা প্রশ্ন করি যেটা দুজনের জন্যই কাজে আসবে। আপনি একটু আগে বলছেন যে কোভিডের পর ইসলামিক বুক একটা ভালো আপ ট্রেন্ডের দিকে গেছে। এখন এই আপ ট্রেন্ডের দিকে কোনো একটা প্রোডাক্ট যাচ্ছে বা কোনো একটা নিশ যাচ্ছে, এটা যদি কোনো ফাউন্ডার বুঝতে পারে সে বিজনেসটা শুরু করতে পারবে, কোনো ইনভেস্টর যদি বুঝতে পারে সে ইনভেস্ট করতে পারবে। কেমনে বুঝবে? রিসার্চ করার ওয়ে কি? আপনি কোথায় খোঁজেন? Again, it comes down to your network and people you know. Can you call people up
from the industry that you are, yeah. So যেহেতু আমরা বুক পাবলিকেশনে আসি, সো আমরা অন্য অন্য পাবলিশারদের সাথে কানেক্টেড, আমরা বিভিন্ন স্কুলে লাইব্রেরি করে দেই। সো মানে বাচ্চাদের বিভিন্ন পাবলিশারদের সাথে আমাদের একটা রিলেশনশিপ আছে। সো ওইখান থেকে ইসলামিক পাবলিশার যারা আছে বাচ্চাদের, সো ওয়েন উই টক টু দেম অ্যান্ড দে ওয়ে সেইং যে ভাই এই দিস ইজ লাইক রিয়েলি গ্রোয়িং আর কি, রাইট? সো এগেইন এই যে মানে হচ্ছে যে, কারণ কি আমাদের দেশে এই জিনিসগুলো খুব, বাইরের দেশে যেটা হয় যে ইউ ক্যান সি দ্য ডাটা অ্যান্ড ট্রেন্ড, মানে দোজ আর অ্যাভেলেবল। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটিরে জিজ্ঞেস কইরাও অফেন টাইম, যেটা কিনা আপনি ইউএস মার্কেটের জন্য ইউ ক্যান লিটারেলি সার্চ এনিথিং অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড, কারণ সামবডি এলস লাইক পাবলিশ ইট, মানে রোট ইট সামওয়্যার, রাইট? বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এগুলো নিয়ে খুব একটা কথা হয় না, লেখা হয় না, বোঝা, সো তার মানে আপনাকে অফেন টাইম খুঁজে বের করতে হয়। এখন কিভাবে খুঁজবেন ভাই? মানে ফার্স্ট অফ অল, ইউ নিড টু নো হোয়াট কোয়েশ্চেন টু আস্ক, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। by framing the right kind of question you will find the right answer. So আগে যে গুগল সার্চ ছিল না, মানুষ বলতো, আমি বলতাম যে গুগল সার্চ ইন ইটসেলফ ইজ এ স্কিল। এখন যেমন আমি বলি যে আস্কিং হোয়াট কোয়েশ্চেন টু চ্যাট জিপিটি ইন ইটসেলফ ইজ এ স্কিল। So you need to understand what question to ask. If you understand what question to ask, then maybe you know some people around you যে তাকে ওই কোয়েশ্চেনটা করা যাইতে পারে। এবং to get to a decision you may need to ask 5 questions to 5 different people if ChatGPT doesn't give you the answer. So then it comes down to the point whom do you know, and are you investing on yourself for learning? So either as an investor or as a founder you should also invest on you, because ওইটার ROI is unlimited. হ্যাঁ, মানে আমি একটা ব্যবসায় ইনভেস্ট করছি, ওইটা 30%, 25% আমাকে অ্যানুয়াল রিটার্ন দিচ্ছে, ওইটা একটা জিনিস। কিন্তু আমি যদি নিজে ইনভেস্ট করি নিজের উপরে, টু লার্ন অ্যাবাউট ইনভেস্টিং, বাংলাদেশে না তেমন কিছু নাই পডকাস্ট এইসব নিয়ে কথাবার্তা, হ্যাঁ, বাট সার্চ অন ইউটিউব অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড থাউজেন্ডস অফ ভিডিওস অফ এই যে গ্রেট মানে ইনভেস্টর টকিং অ্যাবাউট দিস থিং। সো গো অ্যান্ড লার্ন ফ্রম দেম। সো ইউ আইদার ইনভেস্ট ইয়োর টাইম অর মানি টু লার্ন, and so that once you learn, then you know what question to ask, and once you know what question to ask, then you will probably find out whom to ask that question, because প্রত্যেকেরই আমাদের আশেপাশে অন্তত উই নো যে একটু খোঁজ লাগাইলে পাওয়া যাবে যে আমরা জানি কেউ অমুক ফ্যাশন ব্র্যান্ডে কাজ করে, তমুক এফএমসিজিতে কাজ করে, রাইট? এফএমসিজিতে মানে হইতেছে ইউ ক্যান গেট ইন টু লাইক ওই যে বিউটির কি অবস্থা, হ্যাঁ, গ্লো অ্যান্ড লাভলির মানে কনজিউমার বেস কারা, হ্যাঁ, এটা কি গুলশানের বড়লোক মেয়েরা কেনে নাকি আসলে গার্মেন্টসের মেয়েরা কেনে? বাই দ্য ওয়ে, গ্লো অ্যান্ড লাভলির সবচেয়ে বড় কনজিউমার বেস হচ্ছে গার্মেন্টসে, ইটস নট গুলশান বনানি, রাইট? সো এই যে এটা কীভাবে জানবেন? গো অ্যান্ড আস্ক দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। আমার মনে হয় কি ব্র্যান্ড ম্যানেজারের কাছে যাওয়া দরকার নাই, আমার মনে হয় আমি যদি একটা সেলসের ছেলের সাথে কথা বলি, হ্যাঁ, মানে সেলসের এসআর জিজ্ঞেস করলেও সে বলে দিতে পারবে, কারণ সে তো ওইভাবে গাইডেন্স পাইছে। সো এটাই মানে, তো পয়েন্ট হচ্ছে যে অ্যাম আই গোয়িং আউট অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন? তাহলে ভাই আনসার যেটা হইলো, আমি যেটা বুঝছি সেটা হইলো, ইউ নিড টু বি স্মার্ট, ইউ নিড টু হ্যাভ রিলেশনশিপ, ইউ নিড টু হ্যাভ ইনাফ নেটওয়ার্ক। নট নেসেসারিলি, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কোয়েশ্চেন টু আস্ক. We oftentimes don't understand what question to ask, and active listening is another problem that we have. We don't, because of this device we are addicted to this, right? And আমাদের attention span goes so low, and আমরা যে এখন active listening and active talking করতেছি, but let's say beyond this podcast and we're talking, আমার কথা আপনার কথা আমার কানে যাচ্ছে, but I'm not actively like নিচ্ছি জিনিসটা. So I think active listening is another skill that like আমাদের মধ্যে ল্যাক এখন আছে. And if you are interested in investing, you always like look out, কারণ opportunity doesn't come every day.
হ্যাঁ, ওয়ারেন বাফেট $50 বিলিয়ন লয়ে বই রয়েছে, ইনভেস্ট করে না কোথাও। কেন? আই এম নট ফাইন্ডিং দ্য রাইট অপরচুনিটি। সো বড় বড় যারা ইনভেস্টর তারা বলতেছে প্রতি 2 বছরে হয়তো একটা অপরচুনিটি আসে যেটা ইনভেস্ট করার মতো। তার মানে এই না যে আমি প্রতিদিন আমার কাছে মানে ডিল ফ্লো আসতেছে আমি দেখতেছি, এরকম হবে না। হ্যাঁ, মানে অ্যাজ ইউ গ্রো বিগ অ্যাজ এন ইনভেস্টর। বাট ছোট যখন আমি ভাবতেছি আমার কাছে $1,00,000 আছে, তখন তখন ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি সিক যে কি। এবং গুড ওয়ে স্টার্টিং পয়েন্ট ক্যান বি দোজ প্ল্যাটফর্মস, যে বিনিয়োগের মতো, আইফার্মের মতো এইসব জায়গাতে, যে টু ফাইন্ড আউট যে ওইখানে কী ধরনের বিজনেসগুলো অনবোর্ড হচ্ছে, ওরা কি বলতেছে, কি রিটার্ন দিচ্ছে। সো যেহেতু তারা নিজেরা ডিউ ডিলিজেন্স করে জিনিসপত্র উঠাইছে, সো ওইটা নিয়ে একটু টেনশন কম, রাইট? সো ইটস এ গুড প্লেস ফর লার্নিং অলসো, যে আচ্ছা এই ব্যবসাটা, কারণ দে পুট in details about the business and a lot of other things. So yeah, the point is you have to know, you have to learn how to ask the right questions and invest on yourself to learn before you start investing. ভাই যারা এসএমই বিজনেস না, ছোট ছোট ব্যবসাবাদী, SME, হ্যাঁ, ছোট ছোট ব্যবসাবাদী, ছোট ছোট ফাউন্ডার, ওদের মনে একটা ভয় আছে। ভয়টা কেমন? যে আমি ইনভেস্টর আনবো, ইনভেস্টর টাকা দিবে, ইনভেস্টর তো আমার কোম্পানি নিয়ে চলে যাবে, আছে এরকম মন মানসিকতা, চিন্তা ভাবনা করে। আমি ইনভেস্টর আনবো, ইনভেস্টর তো আমার মাথার উপর ছড়ি ঘোরাবে, আমি ইনভেস্টর আনবো, আমার ডিসিশন মেকিং পাওয়ার চলে যাবে, এরকম একটা মাইন্ডসেট কিন্তু আছে। কারণ আমরা তো, আমাদের তো এই নলেজটা নাই আসলে কি হয়। সো একজন ইনভেস্টর এবং ফাউন্ডারের মধ্যে সম্পর্কটা কেমন হয়, কেমন সম্পর্ক মেনটেন করেন আপনারা? তো এখন এই ইনভেস্টমেন্ট তো দুই ধরনের হয়, একটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ডেট, রাইট? মানে আমরা অনেক সময় ধার দেই এবং বলি যে আমার এত পার্সেন্ট রিটার্ন দিই। সো যে ধার দিচ্ছে, রাইট, ডেট ফাইন্যান্সিং করতেছে, ডেট ফাইন্যান্সিংটাও আমরা এখন ইনভেস্টমেন্ট বলি, রাইট? মানে ডেট ফাইন্যান্সিং করতেছে, তার তো আসলে ভাই সিম্পল চাওয়া, ব্যবসা কি চলতেছে ডাজেন্ট ম্যাটার, আমার আপনি ভাই যত পার্সেন্ট টাইমলি রিটার্নটা দিয়েন। বাংলাদেশের এখন যারা রিটেল ইনভেস্টর বেশিরভাগই এই জিনিসই মানে করতেছে। এই ক্ষেত্রে ইনভেস্টররা বিজনেসে অতটা ইম্প্যাক্ট রাখে না। হ্যাঁ, বাট ওয়ান্স ইউ গেট দেম অ্যাজ এ ইকুইটি ইনভেস্টর, তখন ইউ শুড বি ভেরি কেয়ারফুল যে কারে আমি অনবোর্ড করলাম। কারণ ইনভেস্ট বিএ করা যেমন, ইকুইটি ইনভেস্টমেন্ট নেওয়াও তেমন। কারণ হইতেছে দোজ ইনভেস্টর ক্যান মেক ইউর লাইফ হেল। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে হুম ইউ আর ব্রিঙ্গিং ইন। হ্যাঁ, এটা হইতেছে যে বললাম না, বিএ করা যেরকম একটা সিরিয়াস ডিসিশন, অনেক চিন্তা ভাবনা করে মানুষ নেয়, তেমনিভাবে ইকুইটি ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রেও একইভাবে সিরিয়াসলি ফাউন্ডারকে চিন্তা করা উচিত। যেই আসবে খুশি টাকা দিবে আর বলবে। কারণ আমাদের বাঙালি ইনভেস্টরদের কি স্বভাব, যে কারণে আমাদের দেশে ইকুইটি ইনভেস্টমেন্ট কম হয় বাংলাদেশিদের কাছ থেকে। ও আজকে টাকা দিয়া পরের মাস থেকেই ফোন দেওয়া শুরু করবে যে ভাই তাহলে কবে প্রফিট দিবেন, কি অফিসে এসে বসে কি অবস্থা হইতেছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হুম ইউ আর ব্রিঙ্গিং ইন। হ্যাঁ, মানে অ্যাজ এ ইকুইটি ইনভেস্টর আর কি। ভাই আমরা এবার আপনার নেক্সট ইনভেস্টমেন্টের দিকে চলে যাই, যেটাও বিউটি ইন্ডাস্ট্রিতে, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি আমরা স্টিল। সেটা হচ্ছে চারদিকে। সো চারদিকেতে আপনি চারদিকে কি দেখছেন যে আপনি ইনভেস্ট করে বসছেন? সো তারা হইতেছে মূলত বিউটি ইন্ডাস্ট্রিতে ইয়া করে। সো চারদিকে যে অনলাইন প্ল্যাটফর্ম, যেটা কিনা বিশেষ করে কোরিয়ান বিউটি অ্যান্ড মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে আসে। ফাউন্ডার যে সারোয়ার, ও হচ্ছে আগে বেশ লম্বা সময় হচ্ছে যে ওই কোরিয়ান একটা কোম্পানিতে কাজ করছে, সাপ্লাই চেইন সম্পর্কে খুব ভালো ধারণা আছে। সো হি স্টার্টেড বাইং দোজ কোরিয়ান প্রোডাক্টস অ্যান্ড সেলিং অনলাইন। দ্যাট ইজ দ্য স্টার্টিং স্টোরি। এবং খুব স্মার্টলি সে যেটা জিনিস করছে খুব দ্রুত, সেটা হচ্ছে যে এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা কমানোর জন্য সে নিজস্ব 2টা ব্র্যান্ড নামাইছে, স্কিনো আর ইনেসাই মনে হয় এরকম। সো এইটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে নিজে একটা ব্র্যান্ড বিল্ড করছে। এবং ওই যেটা আমি সবসময় লোকাল ব্র্যান্ডকে সাপোর্ট করি, কারণ এখানে গ্লোবাল মার্কেটের অনেক প্লেয়ার আছে যাদের সাথে একটা মারামারিতে আমাদের লোকাল ব্র্যান্ড যাবে, এবং দে হ্যাভ অ্যান অ্যাসপাইরেশন টু ব্রিং দেয়ার ব্র্যান্ডস গ্লোবাল। সো এগেইন আই মিন, আচ্ছা, লজিক্যাল জায়গাগুলোতে ইয়াটা কি যে বিউটি অ্যাজ এ ক্যাটাগরি ইকোনমি ডাউন থাকার পরেও, হ্যাঁ, এটা শুধু বাংলাদেশে না, গ্লোবালি ইটস এ গ্রোয়িং ক্যাটাগরি। এবং মার্জিন এটাতে ইনসেইন। হ্যাঁ, সো ইভেন রিটেইলে দ্য গ্রস মার্জিন ইজ 50%, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ইউর ওন ব্র্যান্ড, তাহলে এইটা
80+% গ্রস মার্জিন থাকে। সো তার মানে ওয়ান্স দে লঞ্চ দেয়ার ওন ব্র্যান্ড, সো দ্য মার্জিন ইজ হাই। সো সো এইগুলা হচ্ছে কয়েকটা ব্যাপার যেটা ইন্সপায়ার্ড মি টু ইনভেস্ট অন দিস আর কি। সো ইয়া। ভাই আমি আজকে দেখছি আপনি 9 ঘন্টা আগে, এক্স্যাক্টলি 9 ঘন্টা আগে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে আমি মেয়েদের মেয়েদের ফ্যাশন মেয়েদের ব্র্যান্ড, ফ্যাশন ব্র্যান্ড আই এম লুকিং ফর। ওকে, সো ওয়াই, কেন ফ্যাশন ব্র্যান্ডেই, কেন, কি জাদু আছে? Fashion apparel as a whole is a huge market. আমাদের যেহেতু মিডল ক্লাস আস্তে আস্তে বড় হচ্ছে, এবং ইভেন লোয়ার মিডল ক্লাস এই সেগমেন্টটা বড় হচ্ছে, দ্য অ্যাসপাইরেশন ইজ গেটিং বেটার। সো সো তার মানে আগে যেটাই যে আমরা যে 90s-এর কিডস যারা, আমরা মনে আছে বছরে মানে দুই ঈদে দুইটা রাইট, দুইটা জামা, এখন কি আর সেটা আছে না? তার মানে পার হাউসহোল্ড কনজামশন অফ ড্রেসেস হিউজলি ইনক্রিজ করছে। এবং মেয়েরা তো আজকাল হয়েছে কি যে ছেলেরা যেমন মানে অনেকটা হইতেছে যে কফি খাইতে যায় যেরকম যে ফ্রিকোয়েন্সিতে, মেয়েরা জামা কাপড় কিনে ওই ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, সো তার মানে এই নিশে, সো ভেরি স্পেসিফিকলি যদি বলি যে উইমেন অ্যাপারেল ব্র্যান্ড, অ্যান্ড দেন ইউ ক্যান গেট ইন টু দ্য নিশ অফ লাইক লেটস সে টিনেজারদের জন্য ফোকাস করে, কিংবা লাইক আন্টিদেরকে ফোকাস করে, কিংবা modest fashion for women, right? Like you can create so many niche in the whole category of women fashion. So I think এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমরা ব্র্যান্ড বিল্ডিং এ আমাদের দুর্বলতা আছে আমাদের দেশের ফাউন্ডারদের, একদম একদম লাইক সেটা একদম বড় বড় গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে একদম আর্লি স্টেজও এই জায়গাটাতে। সো এনিওয়ান হু ইজ building a brand, and what it means by building a brand, right? Building a brand means you have picked a very particular segment and you have created a product or a service that resonates with them, with their mindset, with their characteristics, and you have done a wonderful storytelling to relate to that group. এই যে প্রিন্সিপালগুলো ব্র্যান্ড বিল্ডিংয়ের, এইটা যে বোঝে, যে ফাউন্ডার বোঝে, সে উইথ দ্য রাইট কাইন্ড অফ সাপোর্ট ক্যান বি আনস্টপেবল, রাইট? এবং আমি অলওয়েজ ট্রাই টু লুক ফর যে ইজ দেয়ার এ অপরচুনিটি ফর গোয়িং গ্লোবাল। কারণ আমার ইয়াটা হইতেছে যে ফিলসফি হচ্ছে আইদার ইউ আর্ন ডলার অর ইউ ডু সামথিং যেটা এক্সপোর্টকে ঠেকায় দেয়। সো ম্যানুফ্যাকচারিংও লাইক আই এম থিঙ্কিং অ্যাবাউট, মানে সো ফ্রম লাইট অফ ভেঞ্চার উই আর লাইক ভেরি মাচ ফোকাসিং অন সাপোর্টিং ম্যানুফ্যাকচারিং যারা করতেছে আর কি ডিফারেন্ট জায়গাটাতে আর কি। সো আই থিঙ্ক মানে আই থিঙ্ক ফ্যাশন অ্যান্ড বিউটি ইজ গ্রসলি is untapped yet, is very much untapped as of now. এবং এরকম স্পেসিফিক নিশ ধরে ইফ ইউ ক্যান বিল্ড, ইউ ক্যান ক্রিয়েট রিয়েল ভ্যালু আর কি। লুক অ্যাট আরং ফর এক্সাম্পল, রাইট? আরং স্টার্টেড ইন 1978, এবং আরং কেন শুরু হয়েছে? সো আরং শুরু হয়েছে ফর 2 reasons. একটা হচ্ছে যে আরং চাইছে যে আমাদের যে লোকাল হেরিটেজ অ্যান্ড কালচারটা আছে সেটা যেন প্রিজার্ভ থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গ্রামের মহিলাদের যেন কর্মসংস্থান হয়। সো দে ক্রিয়েটেড অ্যানাদার এন্টিটি কল আয়েশা আবেদ ফাউন্ডেশন, যেটা হচ্ছে আবেদ ভাইয়ের ওয়াইফ আয়েশা আবেদ, উনি শুরু করছিলেন। এবং দ্য ফিলসফি ওয়াজ যে গ্রামে যে নকশিকাঁথা এবং অন্যান্য জিনিস যেগুলো আছে এগুলো আমরা তৈরি করব, এবং আমাদের ফ্রন্ট ফেসিং ব্র্যান্ড, দ্য অ্যাসপায়ারিং ব্র্যান্ডটা হবে আরং। So Arong is the front face, and the back side, the story is the artisan story, right? Now the advantage of Arong is যে গার্মেন্টস আজকে কি বলে আন্দোলন হয়েছে, গার্মেন্টস বন্ধ, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, প্রোডাকশন বন্ধ। আরং এগুলো কিচ্ছু হয় না।
রাইট? এবং ইফ ইউ লুক অ্যাট 2005-6 টাইমে আমরা আড়ংয়ে যাই একটা কিছু কিনতে গেলে মনে হইতো কত দামি একটা জিনিস। আড়ংয়ে এখনো গেলে 700 টাকার পাঞ্জাবি পাওয়া যায়। আর কোন ব্র্যান্ডে ইউ ক্যান গো অ্যান্ড গেট 700 টাকার পাঞ্জাবি, রাইট? সো আগে যেটা আড়ং ছিল খুব এক্সপেন্সিভ মনে হইতো একটু, এখন আড়ংয়ে গেলে মনে হয় যে ওয়াও, লাইক আমার 20,000 টাকার জিনিসও আছে, বাট 700 টাকার জিনিসও আছে। এবং সেই 700 টাকার জিনিস যে কী পরিমাণ বিক্রি হয়, হ্যাঁ। সো 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 আড়ং ক্রিয়েটেড দ্যাট কাইন্ড অফ অ্যাডভান্টেজ, যে সে ইনফ্লেশন প্রুফ, এবং তাদের আর্টিসানদের ওইখানে যেহেতু খুব বেশি তাদের ডিমান্ড নাই, সো তাদেরকে অনেক বেশি যে ওয়েজ ইনক্রিজ করতে হচ্ছে তা না। সো আড়ং ক্যান নাও প্লে উইথ দ্য প্রাইস অলসো, রাইট? সো আই অলওয়েজ লুক ফর those kind of advantages, and building brand is an advantage. Now there are only 3 kind of advantage you can have as a founder, এবং আমি মনে করি যারা ইনভেস্টর তাদেরও এটা দেখা উচিত যে আচ্ছা এই কোম্পানিটার অ্যাডভান্টেজ কি। কারণ সবাই তো কোনো না কোনো একটা জায়গায় যা করতেছে এটার অল্টারনেটিভ আরও 5টা আছে। ওয়াই দিস ওয়ান? সো দেয়ার ক্যান বি 3 kinds of advantage. একটা হচ্ছে আইদার ইউ হ্যাভ technology, something that or a process যেটা কিনা very difficult to replicate, that is one advantage. Second হচ্ছে you have an IP, intellectual property that can't be copied, যেটা গুফিতে we are playing that the intellectual property thing, right? Just like Disney. এবং 3 number হচ্ছে whether you have created a brand. Brand means like whether you have a fan follower base যে কিনা will through thick and thin will support you. So there are only 3 kind of advantages. Now in fashion there is nothing, মানে এই যে আড়ংয়ের মতো কেস ছাড়া সবাই তো এই যে গার্মেন্টসে যায় তার জামাটা বানাচ্ছে, so there is no advantages over there, right? Technologically. Second হচ্ছে আইপি কিছু তো নাই এখানে, এমন কিছু নাই যে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। And third, only advantage can be is the brand, right? So so that's why I look for kind of, especially যখন এই 3টা অ্যাডভান্টেজের ভিতরে একটাও নাই কারোর, that is not a investable company. So founders যারা শুনতেছে, you have to build something, either one of these 3 advantages থাকতে হবে, যেটার কারণে অন্য কম্পিটিশন এসে আমারে খায়া দিতে পারবে না। 500-1000 কোটি টাকা কেউ নিয়েও যদি নামে, গুফি বানাইতে পারবে না, কারণ it takes a certain amount of time, it takes a certain amount of creativity to build IPs like আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, and unless the founder himself or herself has that creative nag of then টাকা দিয়ে you are not gonna buy those creative people and say যে আমার আরেকটা গুফি বানাই দাও, আমার আরেকটা ডিজনি বানাই দাও। কই, মানুষের তো টাকার অভাব নাই। ডিজনি কি আরেকটা হইছে? সিসেমি স্ট্রিট কি আরেকটা হইছে? হয় নাই তো। সো তার মানে হচ্ছে ক্রিয়েটিভিটি can't be bought with money. Right. So that is the thing, that whenever you are investing on whatever you are building, look for those things that what and আমার আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, ইটস লাইক ভেরি সিম্পল ফ্রেমওয়ার্ক। আমার ব্যবসাটা যদি কালকে বন্ধ হয়ে যায়, উইল এনিওয়ান মিস মি? ডেফিনেটলি। মানে এটা হচ্ছে প্রশ্ন। সো অ্যাজ এ ফাউন্ডার, লেটস সে আমি আয়নার সামনে দাঁড়ায়া অনেস্টলি বললাম যে আচ্ছা আমি যে জিনিসটা করতেছি, কালকে যদি আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়, কেউ কি আমার আসলে মিস করবে? মানে আমার এমপ্লয়ি না, কারণ ওর চাকরি গেছে, আমার ইনভেস্টর না, কারণ ওর টাকা গেছে, আদার দেন দ্যাট আমার ইউজাররা, হ্যাঁ, or they will move on to other thing. So if that is the case, then no one is gonna miss me. And I don't care how big company you have built, but if you are replaceable and nobody is gonna miss you after 1 month, then you have not added any value. And if you have not added any value, then basically you are replaceable and nobody is gonna miss you, not even your vendor. যে ও আচ্ছা ও আমার খুব বড় সাব আছে,
they will move on to somebody else, right? So এবং আমি পার্সোনালি মাই পার্সোনালিটি ট্রেট, হ্যাঁ, সো যেহেতু আমি ব্র্যান্ড বিল্ড নিয়ে কাজ করি, সো আমি দেখছি যে ব্র্যান্ড আর্কিটাইপ বলে একটা কনসেপ্ট আছে, এবং লট অফ পিপল, ইভেন দ্য ব্র্যান্ড পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস, রাইট? So if you don't understand brand archetype, তাহলে you will not be able to build brand. Now brand archetype can be your personal brand archetype or your company's অথবা brand archetype. My brand archetype, আমি হচ্ছে outlaw. সো আউটলো হচ্ছে এমন ধরনের মানুষ যারা কিনা ইউ ক্যান, মানে তারা এই নিয়মের ভেতরে বাইধা রাখা যায় না, এবং ইফ দে সি সামথিং, some problem, and they're not gonna cry over যে এই সমস্যা হয়েছে, they will go about and solve the problem and shape the whole thing with the way they want. So that's the kind of outlaw. So if you look at my brands that I build and the problems I try to solve, including এখন এই যে লাইট অফ ভেঞ্চার যেটা বিল্ড করা হয়েছে to solve other SMEs problem, these are all kind of things যেটা নর্মালি কেউ করে না বা করতে চায় না। নাও আই লুক ব্যাক অ্যান্ড সি যে আচ্ছা, এই কারণে আমি এই ধরনের ব্র্যান্ড বিল্ড করি, বা এই কারণেই আমি আই গেট অ্যাট্রাক্টেড টু দিস কাইন্ড অফ থিং। আমার যদি কেউ বলে যে ওয়ালি ভাই, এই একটা ব্যবসা লাইক 5 বছর 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা লাভ হবে, আর ইউ ইন? আমি বললাম নো। হোয়াট প্রবলেম ইউ আর গোনা সলভ? টেল মি এই রাইট? আই এম নট ইন ফর মানি। এবং এই ধরনের মানুষরা what they want is to leave a legacy. So এই যে বলছিলাম না যে will anyone miss you as a person অথবা as a brand? আমি যেদিন থাকবো না, আমি চাই যে কোম্পানিগুলো, যে ব্র্যান্ডগুলো আমি বিল্ড করছি, কিংবা এই যে এখন যে কথাগুলো বলতেছি বা যে কাজগুলো করতেছি, আমি চলে যাওয়ার পরেও যেন এগুলো থাকে এবং এগুলো থেকে মানুষজন উপকৃত হয়। সো আই ওয়ান্ট টু লিভ দ্য লেগাসি। Now that is my brand, and I also wanted to build brand like those. And now as I am now investing or supporting other ventures, I also want to find out those kind of businesses. So yeah. হ্যাঁ, এই যে কথা বলতেছেন, লাইক ধরেন ব্র্যান্ড বিল্ড করা, ক্রিয়েটিভিটি, আনফেয়ার অ্যাডভান্টেজ, এই যে কথাগুলো আমরা বলতেছি, বা আপনি অনেক ভারী ভারী কথাবার্তা বলছেন লাস্ট কিছুক্ষণ, তো এখান থেকে আমার কাছে একটা প্রশ্ন আসছে যে যারা এন্টারপ্রেনারশিপে আসবে বা যারা ফাউন্ডার, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি হওয়া উচিত, বা তার কি আদৌ বিজনেস নিয়ে পড়াশোনা করে এসে বিজনেসে আসা উচিত, নাকি এনি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে? I think any background will work. Look, interestingly, none of the edtech founders come from education background. None of the health tech founders coming from MBBS doctor. Nah. So which means to become an entrepreneur, you doesn't need to have your academic background. Rather often time those academic background can be a barrier for you. কারণ আমার যদি ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং না হইয়া এডুকেশন হইতো, তাহলে আমি ভাবতাম যে আরে না, এটা তো এইভাবে করা যায় না, ওটা তো স্যাররা তো এইভাবে শেখাইছে, থিওরি তো এইটা বলছে, হ্যাঁ, তো আমি শুরুই করতে পারতাম না। সো আই থিঙ্ক একাডেমিক ব্যাকগ্রাউন্ড doesn't matter in terms of entrepreneurship, but business করার ক্ষেত্রে you need to have certain understanding of finance and all. So by the way, just to clarify the difference between entrepreneur and business, আমি নেক্সট এই প্রশ্নটা করতে চাইছিলাম। হ্যাঁ, so when we call someone entrepreneur, the sole purpose of an entrepreneur is to solve a problem better than anyone else. Now if you can solve a problem better than anyone else in the world or in your market, the result of it will be making money. But entrepreneur কখনো entrepreneurship শুরু করে না টাকা বানাবো এটা ভাইবা। So that's how entrepreneur thinks and do things, especially যাদেরকে আমরা entrepreneur বলবো। বাংলাদেশে তো চায়ের দোকানদারও entrepreneur, and ফেসবুক পেজ থাকলে এন্টারপ্রেনার, yeah, right, and a businessman or a business woman, the sole motivation of a businessman or a woman is to profit maximization, is to make money, and that's why they started the business, right? And they don't have a mandate to solve a problem.
দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। নাও একজন বিজনেসম্যানও কোনো একটা বিজনেস করে হ্যাঁ সে এমপ্লয়মেন্ট জেনারেট করছে, সে সার্টেন কিছু ভ্যালু এডিশন করছে, কিন্তু এটা হচ্ছে অনেকটা নিয়তের মতো। নিয়তটা কি ছিল? নিয়তটা কি ছিল টাকা বানানোর, নাকি নিয়তটা ছিল প্রবলেম সলভ করার? সো নিয়তের উপরে নির্ভর করে যে আমি কি আসলে এন্টারপ্রেনার নাকি আমি আসলে বিজনেসম্যান। সো ইয়া সো বাট দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে ভাই, আমরা আপনার নেক্সট ব্র্যান্ডের দিকে চলে যাই। আপনার ইনভেস্ট করা নেক্সট ব্র্যান্ড মিরাকি। একটা ডিফারেন্ট সেগমেন্ট আসলাম আমি, আপনি এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন স্টিল, বাট একটু শো ইন্ডাস্ট্রির দিকে গেলাম বা জুতার দিকে চলে গেলাম আমরা। সো মিরাকিতে এমন কি মিরাকেল হয়েছে যে আপনি ওইখানে গিয়ে ইনভেস্ট করছেন? সো মিরাকি হচ্ছে এবং এবং আপনি এক্সপ্লেনেশন করছেন সোশ্যাল মিডিয়াতে, আমি দেখছি জিনিসটা, বাট আপনি আমাদের পডকাস্টে এবার একটু বলেন। সো সো মিরাকি হচ্ছে জুতা মেয়েদের, মানে লাইক ফিমেলদেরকে ফোকাস করে জুতার ব্র্যান্ড, রাইট? এখন আই নো ফ্রম স্টাডি যে মেয়েরা ছেলেদের চেয়ে 3 গুণ বেশি জুতা কিনে। সো দ্যাট ইজ লাইক স্ট্যাটিস্টিক্স। সো আমি যদি একটা নিশ বের করতে চাই, মেল ফিমেল ভাগ করে ফেললে একটা নিশ এমনিতেই দাঁড়ায় যায়। আচ্ছা, লাইক আই এম অনলি ফোকাসিং অন ফিমেল শু, রাইট? অ্যান্ড আই এম টার্গেটিং এ ক্যাটাগরি যেটা কি না মানে বেশি বাই করে, জাস্ট লাইক বিউটির মতো। এবং জুতা ছেলেরা 2-3টা জুতা কিনে বাংলাদেশে, হ্যাঁ, যে একটা হচ্ছে ফর্মাল শু, ঘরে পরে একটা হচ্ছে ঘরে পরে জুতা, একটা হচ্ছে দৌড়ানির জুতা বা কেটস টাইপের, লাইক। আর মেয়েরা জুতা কিনে লাইক হচ্ছে এই ড্রেসের সাথে কোন জুতাটা চায়, এইটা ওইটা, রাইট? লাইক সো সো মানে এগেইন দ্য ডিসিশন মেকিং অফ বাইং শুজ is different, right? So and that's why they look for a lot of different varieties. So এইটা একটা জিনিস, definitely it helped, and they are now I think outsourcing it. They are not directly manufacturing, but they have a plan to manufacture. um, and I was trying to create a loop of the whole fashion পুরা জিনিসগুলো আর কি। The guy, the founder, I later found out that he is also from CAT College. So I'm from CAT College, so choto bhai again wanted to support a local brand who is growing, or want to grow. I never looked into financials. এগেন জুতাতে আমি জানি মার্জিন ভালো, এবং ছেলেদের জুতার চেয়ে মেয়েদের জুতার মার্জিন বেটার। এটা আর একটা ইন্টারেস্টিং আর কি ইনসাইট। যেহেতু মেয়েরা জুতা বেশি কিনে, সো দের ইজ ইকোনমি অফ স্কেল, এবং এই কারণে প্রোডাকশন কস্ট কম, অ্যান্ড দেন ইউ সেল ইট ফর মোর। ছেলেদের জুতা যেহেতু কম কেনা হয়, সো ছেলেরাদের জন্য জুতাগুলো কম বানানো হয়, সো দেন ইকোনমি অফ স্কেল নাই, সো এই কারণে ওইটা মার্জিনটা একটু কম থাকে, রাইট? সো উইচ মিনস আই হ্যাভ 2 প্রোডাক্ট টু সেল, ছেলেদের জুতা, মেয়েদের জুতা, অ্যান্ড আই ক্যান পিক বোথ। সো লেটস আই ডোন্ট ওয়ান্ট টু পিক বোথ, সো হুইচ ওয়ান আই শুড পিক? দ্য ওয়ান যে এখন যেমন আমি অলসো I gave a feedback to the founder যে because he was saying যে সে ছেলেদের জুতা করতে চায়, আমি বলছি যে no, right? Like my suggestion was no, don't get into the ছেলেদের shoe, then you will be compared with Bata and Apex. Rather what you can do is বাচ্চাদের জুতাতে মানে start with মেয়েদের বাচ্চা, মানে মেয়ে বাচ্চাদের জুতা। আমার নিজের একটা মেয়ে বাচ্চা আছে, এবং I saw যে how struggling experience it is to find good shoes for her. সাধারণত বড় ব্র্যান্ডগুলো এগুলো বানায় না। নাও মায়েরা যখন জুতা কিনতে ঢুকছে, ওয়েবসাইটে হোক বা রিটেলে হোক গেছে, এবং সে যদি একজন মা হয়, হ্যাঁ বাচ্চা মেয়ে যদি থাকে, এমনিতেই সে ওই জুতাটা কিনবে। সো ফর হার ইটস এ ন্যাচারাল লাইক কাইন্ড অফ সো ইটস বেসিক্যালি এন্ড দেন আপসেলিং, বাস্কেট সাইজটা বড় হয়ে যায়। সো দে আর নাও সেলিং আই থিঙ্ক 6,000 পেয়ার এ ইয়ার, and আমার সাজেশন হচ্ছে যে লাইক ডোন্ট গেট ইনটু মেল সেগমেন্ট আনলেস ইউ সেল লাইক 60,000 পেয়ার্স a year. Get to that size
and then start thinking about getting into male section, because the moment you get to that, you are fighting with the giants, and you lost your niche, your because then you have to tell a different story, because it's a completely different audience. এবং একটা ব্র্যান্ড যে কিনা মেয়েদেরকে নিয়ে মেয়েদের শু and the whole story is different. And changing that story and bringing male into this whole thing is a different kind of exercise. So that is something that I suggested. Let's see whether the founder listens. ভাই আমার একটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন করবো আপনাকে আমি এখন, যেটা হইলো আপনি চারদিকে তো যদি দেখেন ওখানেও দেখবেন ফিমেল প্রোডাক্ট, কোরিয়ান ফিমেল প্রোডাক্ট সেল করতেছে, বাট ফাউন্ডার কিন্তু মেল। আপনার কাছে কখনো কি মনে হয় নাই যে একটা ফিমেল প্রোডাক্টের ফাউন্ডার ফিমেল হওয়া উচিত? বা আমার প্রশ্ন আর কি, যেটা আমি অডিয়েন্সকে জানাতে চাই, যে ফিমেল প্রোডাক্টের ফাউন্ডার যদি ফিমেল হয় সে কি এক্সট্রা অ্যাডভান্টেজ পায় কিনা, বা ফিমেল প্রোডাক্টের ফাউন্ডার মেল হইলে সে এক্সট্রা অ্যাডভান্টেজ পাইছে কিনা কোথাও? এরকম কি মনে হয় নাই যে ফিমেল প্রোডাক্টের ফাউন্ডার তো ফিমেল হওয়া উচিত ছিল, সে রিপ্রেজেন্ট করতে পারে ব্র্যান্ডটাকে, মেল তো পারে না? এবং দ্যাটস ওয়াই আই পোস্টেড দিস ইন দ্য মর্নিং, যে বিকজ আমার কাছে মনে হয়েছে যে কারণ হইতেছে যে জুতা তৈরি এবং মেকআপ বিউটি প্রোডাক্ট তৈরি ইজ এ মোর অফ আ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কাইন্ড অফ থিং, হেভি ম্যানুফ্যাকচারিং থিং, রাইট? It's less of a design, then more of a supply chain and production and this kind of thing. Usually males are better at this, this kind of things. So depending on what is the end product and what is the process of making that product, এটা একটা হইতে পারে। ইন্ডিয়াতে যেমন লেটস সে মামা আর্থ, রাইট? মামা আর্থ ইজ লাইক আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দে স্টার্টেড টুগেদার, এবং তা শুরু করছিল কিন্তু তার বাচ্চাদের জন্য সেফ কাইন্ড অফ এই যে টিয়াগুলা কি বলে প্রোডাক্ট, শ্যাম্পু এবং ক্রিম এইসব দিয়ে শুরু করছিল আর কি, হ্যাঁ। অ্যান্ড দেন দে মুভ ইন টু আদার ডিরেকশন। So I don't know, কারণ হইতেছে যে I would love to find some more female founder, and that's why I posted, and let's see যে ওইখানে আমি যখন অ্যাপারেল বলছি, then I saw যে in apparel বা জামা কাপড়ে আসলে মেয়ে ফাউন্ডার আছে বেশি, but বিউটি প্রোডাক্টে, because বিউটি প্রোডাক্ট is production is a different game. Import, these are the different games, and you can have a girl who is managing the brand, because আমরা ছেলেরা হয়তো মেয়েদের স্টোরিটা আমরা বলতে পারবো না অ্যাজ এ মেল, সো definitely should have female on the marketing team or branding team, but I do believe যে if girls start girls product, there should be some advantage to the product and storytelling, but since business itself is not just a function of product, it's also finance, supply chain, production process, sales process, and lot of এই basic জিনিসপত্রগুলো, right? So whether if you build a good product doesn't mean যে it's gonna be a good business. আমরা ভাই ফ্যাশন প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, ক্লদিং এই ইন্ডাস্ট্রির ভেতরে ঘুরপাক খাচ্ছিলাম, একটু বের হই এই জায়গাটাতে বিউটিতে। সো লেটস সে আমি এটা এই প্রোডাক্টটা পকেটে নিয়ে ঘুরতেছি, হ্যাঁ। সো এটা হচ্ছে ফ্লেক্স ফিউম। ডু ইউ নো হোয়াট ইট ইজ? নো, আমার কিউরিওসিটি হচ্ছিল যে কি ইন্টারেস্টিং, কিন্তু ব্র্যান্ডিংটা, হ্যাঁ। এটা হচ্ছে একটা সলিড পারফিউম, ওকে? ইটস নট এ ক্রিম, ইটস সলিড পারফিউম, এই বডি স্প্রে, হ্যাঁ। সো এইটা ইউ ওকে 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 ওকে, ইটস লাইক আতর, হ্যাঁ। and 4-5 ঘন্টা থাকে। সো দ্য ফাউন্ডার, তার সাথে পরিচয় হয়েছে এবং ও বলতেছে যে ভাই উই আর নাও দে আর লাইক ম্যানুফ্যাকচারিং দিস। The advantage
of this making this kind of product, right? It's a engineering advantage, right? Like যেটা বলতেছিলাম যে like technology, and so he was saying, telling the story যে কতবার তাকে এই সব বিভিন্ন জিনিস দিয়ে মিক্স করে বুঝতে হয়েছে যে আসলে দিন শেষে কি ইনগ্রেডিয়েন্ট, কি ধরনের কি মিক্স করলে কি করলে এই জিনিসটা এরকম হবে। সো এই যে এতবার ট্রায়াল অ্যান্ড এরর করে ফাইনালি হি গট দ্য মিক্স, রাইট মিক্স, অ্যান্ড দেন তার একটা র মেটেরিয়াল আসতেছে, ইউনো লাইক মানে ফ্রান্স থেকে, কোনো একটা ফ্রেগনেন্স আসতেছে হচ্ছে সুইজারল্যান্ড থেকে, এবং তারপরে এগুলো এনে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছে। এই যে he spent so much time on building this product, and unless he shares the secret, it's very difficult to copy this, right? এবং it's a shock, right? যে বডি স্প্রে বা মানে হ্যাঁ আরে এইটা বডি স্প্রে লাইক, এবং আমি কিন্তু অনেকক্ষণ ধরে লিপ জেল ভাবতেছিলাম। এক্স্যাক্টলি রাইট। এবং লাইক আমরা যারা ছেলেরা আমরা তো না, সো ইটস ইজি, পকেটে আমি রাইখে ঘুরতেছি, আমি একটা মিটিংয়ে যাব, কোনো একটা ইম্পর্টেন্ট ঢুকে জাস্ট হাতে মাইরে দিয়ে ঢুকে গেলাম, খুব হ্যাঁ, সো পার্টিতে গেছি, রাইট, লাইক সো ইটস অলসো ভেরি কনভিনিয়েন্ট, হ্যাঁ। সো প্রবাবলি মানে আই হ্যাভ নট ইনভেস্টেড, বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট getting into this arki. So yeah, so right, like see this is again beauty fashion but male focus. The guy was saying je ami female ebong she female ekta version banaichi, ami bolchi no, Flex Fume, the name itself sounds masculine, so it's a ছেলেদের জিনিস। ফ্লেক্স ফিউম বললে এটা মেয়েদের বোঝা যায় না বা মনে হয় না। So if you want to make a female kind of thing, এই যেরকম solid perfume, you have to give it a different name, but otherwise you're gonna kill this brand. So like ওই যে আমি তো শুধু ইনভেস্ট করি না, আমি also like often time meet different founders and talk to them and try to help them out with different things. So we had a meeting, and he came into a session and he brought like এরকম স্যাম্পল নিয়ে আসছিল আমার জন্য। সো ইটস লাইক ও ওয়াও, হ্যাঁ। সো ইয়া, সো এই যে আনফেয়ার অ্যাডভান্টেজ, রাইট? ভাই আমার একটা মানে প্রশ্ন ছিল, আমি প্রশ্নটার পরে আসবো। আমরা আগে একটু আপনার আরেকটা ইনভেস্টেবল বিজনেস চলে যাই, গুড্ডু। এটা একটা এডু বিজনেস, টয় বানায় বেসিক্যালি। সো হঠাৎ মানে আপনার নিজের তো টয় বিজনেস আছে, হ্যাঁ, মানে নিজের টয় বিজনেস, এখন এটা আই গেস আপনার কম্পিটিটর, মানে হঠাৎ মানে এরকম আমি দেখিনি কখনো যে মানে কম্পিটিটরের বিজনেস থেকে ইনভেস্ট করে বসে আছে, এটা কেন করছেন? টয় মার্কেট ইটসেলফ ইজ 12,000 কোটি টাকার বাংলাদেশের, হ্যাঁ। সো ইটস এ হিউজ মার্কেট অ্যান্ড উই ডোন্ট হ্যাভ ইনাফ ব্র্যান্ডস, অ্যান্ড যে গুড্ডু মানে ওরা মেইনলি এটা ছিল এডু8, অ্যান্ড দেন নাও দে স্পিন অফ অ্যান্ড নিজেরা আগে তারা হইতেছে চায়নার প্রোডাক্টগুলো আনতো এবং বিক্রি করতো। সো দ্যাট বিজনেস দে হ্যাভ নাও। দে সেড যে ওয়ালি ভাই, উই ওয়ান্ট টু গেট ইনটু উডেন টয়েস, and so we want to get into manufacturing, and so we said like okay, there are two things into this. একটা হচ্ছে যে we don't have good wooden toy প্রোডাক্ট ইন বাংলাদেশ। দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে আগে কোভিডের আগে চায়না থেকে উডেন টয়েজ আসতো, কোভিডের পরে একটা বড় ডিসরাপশন ঘটছে এবং ফ্রেট চার্জ অ্যান্ড কস্ট অ্যান্ড এভরিথিং বেড়ে গেছে, এবং ইম্পোর্টাররা যেটা করছে যে এখন আর উডেন টয়েজ আনে না, কারণ এটা ভারী বেশি, খরচ বেশি পড়ে। সো মানে তারা সাধারণত পাতলা মানে যেসব টয় মানে ইউজুয়ালি প্লাস্টিকেরগুলো আনা শুরু করছে। অ্যান্ড মার্কেটে অলরেডি যেহেতু কয়েক বছর ধরে উডেন টয়েজ ছিল, সো দেয়ার ইজ এ ডিমান্ড অলরেডি, বাট সাপ্লাই আসতেছে না বিকজ ইম্পোর্টাররা আনতেছে না। সো দেয়ার ইজ এ গ্যাপ ইন দ্য মার্কেট। উই অলসো ওয়ান্টেড টু গেট ইন টু উডেন টয়েস, উই আর লাইক অ্যাক্টিভলি ওয়ার্কিং অন ইট। আমরা working with one or two suppliers, manufacturer. So I thought, okay, if he builds a wooden toy brand, and we help him to set up factories and all, he can make his own product, own brand. Pashapashi, he can also make my product of my own brand. And we have a very good distribution channel, mane like retail, so retail we have the largest, mane like one of the largest, বাচ্চাদের
লার্নিং টয় বুকসের ডিস্ট্রিবিউশন রিটেলে আমাদের আছে। সো ইফ হি মেক্স ইট ইভেন ফর হিজ ওন ব্র্যান্ড, হি নিডস এ ডিস্ট্রিবিউশন চ্যানেল. So I have the distribution channel, so I can sell his toys on through my own distribution, and he can also be a manufacturer যে কিনা white label করবে আমার জন্য. So that is the reason why, despite being competition, I invested. ওকে ফাইন, মানে একটা ক্রস কোলাবোরেশন হয়ে গেছে আপনাদের মধ্যে। মানে এখানে হচ্ছে কি, মানে আপনার একটা স্ট্রেংথ আছে ডিস্ট্রিবিউশন, আর ওনার স্ট্রেংথ আপনি ক্রিয়েট করে দিলেন যে চলো লেটস মেক ইট। সো ওর প্রোডাকশনে ঢুকে গেল, ওর একটা স্ট্রেংথ আসলো, আপনি স্ট্রেংথ ইউজ করলে উনি আপনি স্ট্রেংথ ইউজ করলো, হয়ে গেল বিজনেস। And also we are helping him to build his own brand আর কি। আমি ভাই এই জায়গা থেকে একটা প্রশ্নে যেতে চাই, যেটা আমি একটু আগে করতে চাইছিলাম বাট করি নাই, পরে করবো বলছিলাম। এই যে দেখেন, আপনি আপনারই এক কম্পিটিটরের সাথে কোলাবোরেশন করছেন, বাট এটা আপনার দুইজনের জন্য বেনিফিট নিয়ে আসছে। কিন্তু আমরা যখন নর্মালি ইনভেস্টর নিয়ে কথাবার্তা বলি, এইভাবে সবাই বলে, আমাকে অনেক বলছিল অনেকে, যে তুমি যখন ইনভেস্টর নিবা শুধু টাকা নিবা না, শুধু টাকা না, শুধু মানি নিবা না, তুমি তার নেটওয়ার্ক নিবা, তার অ্যাডভাইস নিবা, তার এক্সপিরিয়েন্স আছে কিনা সেই এক্সপিরিয়েন্স তুমি নিবা। সো প্রথমত এটা ট্রুথ কিনা যে আমার এভাবে ইনভেস্টর নেওয়া উচিত? যেমন ধর আপনি এখানে যেটা করছেন, যে আপনি তো একটা সেট আপ ওনাকে রেডি করে দিয়েছেন, ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়েছেন। সো আপনি শুধু পয়সা দেন নাই, আপনি আরও বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দিয়েছেন। সো প্রথমত এইভাবেই যাওয়া উচিত কিনা, আমার কাছে আনসার তো অলরেডি পেয়ে গেছি, এভাবেই যাওয়া উচিত। আর যেটা আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে, আপনি আপনার বাদ বাকি যে সমস্ত ইনভেস্ট করা যে বিজনেসগুলা, ওখানে এভাবে ডিরেক্টলি ইম্প্যাক্ট রাখতেছেন কিনা, বা কীভাবে রাখেন? না না না, ওগুলোতে আমি ডিরেক্টলি এইটা যেহেতু এইখানে যেহেতু আমাদের একটা নিজস্ব স্ট্রেংথ আছে, সো দ্যাটস ওয়াই উই আর হেল্প। বাট অ্যাডভাইস বা এখনো না, বাট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ডেফিনেটলি, অর দোজ হু সিক, বাট এডুকেশন স্কিলস, বাচ্চাদের জিনিসপত্র, দোজ ওয়ার উই ক্যান ডিরেক্টলি সাপোর্ট আর কি। আর ওই যেটা হইতেছে কি, আমাদের মাইন্ডসেট হয়ে গেছে কি, সব খালি বাংলাদেশ ভাবি। হ্যাঁ, দেয়ার আর 200 কান্ট্রিজ আউট দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো আই ডোন্ট সি, মানে কম্পিটিশনের ব্যাপারটার চেয়ে কোলাবোরেশন আমাদের দেশে মানে খুব একটা কেউ করতে চায় না, বাট বড়রা কিন্তু ঠিকই করে। বড় গ্রুপ অফ কোম্পানিরা ঠিকই করে। সিন্ডিকেট হয় কেমনে? বড়রা মিলেই তো সিন্ডিকেট করে। হ্যাঁ, এই সব ঝামেলা হইতেছে ছোটদের ভিতরে, যে এসিমিগুলো, বড় গ্রুপ অফ কোম্পানি। সো ফর এক্সাম্পল আটা, ময়দা, সুজি, হ্যাঁ, এইখানে যা খোঁজ নেন যে মানে ভুট্টা, মানে গম, একটা দুইটা পার্টি মানে ইম্পোর্ট করে নিয়ে আসে, সে নিজের জন্য বানায়, প্লাস অন্যদেরকে দেয়, তারা প্যাকেটিং করে ছাড়ে, আবার সে হয়তো তেল আনে বা এরকম, আবার অন্যদেরকে দেয়। সো দোজ বিগ কোম্পানিজ, large conglomerates at the top, they collaborate with each other. বাট এইখানে এসে আমরা এসএমইরা বা এই সেকেন্ড টায়ারে আমরা ভাবি যে এই এর মার্কেট শেয়ার, ও আমার কম্পিটিশন, এই সেই। তাই আমরা ভাই যেটা লার্নিং করলাম সেটা হলো কোলাবোরেশন থেকে ভালো কিছু হইতে পারে। সো কম্পিটিশন আমাদের ওয়েলকাম জানানো উচিত। আচ্ছা ভাই, আমরা যদি আপনার নেক্সট, মানে লাস্ট বাট নট লিস্ট, আপনার যে ইনভেস্টমেন্ট, সেখানে চলে যাই। আপনি ফাইনালি এসে গ্রোসারিতে ঢুকছেন, সাপ্লাই চেন। আমি যতটুকু জানি এটা সম্ভবত রেস্টুরেন্ট রিলেভেন্ট কোনো গ্রিন গ্রোসারি। সো গ্রিন গ্রোসারিতে কেন মনে হইলো হঠাৎ করে? মানে আমি ইউজুয়ালি গ্রোসারি বিজনেসটা কেমন, মানে সাপ্লাই চেনের বিজনেস অনেক কমপ্লেক্স একটা বিজনেস, অনেক কমপ্লেক্স বিজনেস, এটা মেনটেন করা অনেক টাফ। সো আপনার বাদ বাকি ইনভেস্টমেন্টগুলোর সাথে ম্যাচ করে না, বুঝছেন? মানে ফ্যাশন, ওকে ফাইন, আপনার একটা কিউরিসিটি আছে, আপনার একটা ইন্টারেস্ট আছে, টয় আপনার এক্সপার্টাইজ আছে, এই গ্রোসারি বিজনেসে কি আছে? সো গ্রিন গ্রোসারি ইজ এ ভেরি ইন্টারেস্টিং কেস আর কি। সো সাব্বির ভাই, গ্রিন গ্রোসারির যিনি ফাউন্ডার, ওনার শুরুটা গ্রিন গ্রোসারি করছিল হইতেছে যে ওই যে কোভিডের সময় আর কি, যে হাউস হোল্ড লেভেলে ফ্রেশ ফুড, ফ্রেশ গ্রোসারি, এই জিনিসগুলো পৌঁছাই দিবে ওই ইয়াটা নিয়ে। বাট গ্র্যাজুয়ালি দ্য স্পেস ইটসেলফ বিকাম ভেরি কম্পিটিটিভ, এই সেই। হ্যাঁ, এবং দেন হি মেড এ ভেরি ইন্টারেস্টিং পিভট, এবং যে কারণে এখন আই অলসো গট ইন্টারেস্টেড। এবং এইটা দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ লার্নিং ফর
দোজ হু আর লিসেনিং আর কি, যে একটা হইতেছে ফাউন্ডারদের জন্য যে অফেন টাইম ইউ হ্যাভ টু পিভট ইন্টু এ ডিফারেন্ট মডেল। গ্রসারি টু দ্য কনজিউমার লেভেল delivery is a very complicated supply chain. Chal Dal for the last 10 years has been trying very hard to crack, right? And then they're the only major player other than some Shopno, Mina Bazar, Orato. It's a different model, but right, like Shudu digital focus Chal Dal is the main player. So it's very difficult for someone like Green Grocery to come and get to that without so much investment and all. যেটা Chal Dal করতে পারছে। So what he did is he found a very interesting niche, যেটা হচ্ছে যে উনি এখন সরাসরি যে এলাকার ভাতের হোটেল আছে ওই জায়গাগুলোতে উনি আসলে সরাসরি বাল্কে যা যা লাগে সেগুলো সাপ্লাই দেয়, লাইক আটা, ময়দা, চাল, তেল, মানে যা যা লাগে আর কি, সহজ কথা। এবং ইসে মানে অলমোস্ট ডেইলি ট্রানজ্যাকশনাল বিজনেস। মানে হচ্ছে যে আপনি সকালে এগুলোর জিনিসপত্র দিছেন, সন্ধ্যার মধ্যে সে ভাতের হোটেল এগুলো দিয়ে রান্না বান্না করে খাওয়ায় টাওয়ায় ক্যাশ চলে আসছে তার, এবং সন্ধ্যার সময় যায় ইউ কালেক্ট দ্য ক্যাশ, অথবা নেক্সট মর্নিংয়ে যখন আবার মালটা ডেলিভারি দেওয়া হয়েছে ইউ কালেক্ট দ্য ক্যাশ। এবং ইমাজিন যে প্রতিদিন আপনি 10 লাখ টাকার দিচ্ছেন এবং 1% লাভ করতেছেন, অ্যান্ড ইউ ডু দ্যাট 30 days straight in a month, so 30%, আচ্ছা, and you do the math for year, like 360%। সেটা থেকে যদি নেট বাই করে নিয়ে আসি আমরা, যে লেটস সে লাইক এটার অর্ধেক চলে গেল, স্টিল ইজ সাচ এ রাইট। সো কয়বার ঘুরাইতে পারতেছি, এইটা যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য বিজনেস। এইটা হচ্ছে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি যখন পাইছি গ্রিন গ্রোসারির বিজনেসে, ওয়েন হি পিভটেড ইনটু দ্যাট অ্যান্ড পিক এ ডিফারেন্ট কাস্টমার বেস, দেন ইট বিকামস ভেরি অ্যাট্রাকটিভ। আমারও তো ভাই মানে ডিফারেন্ট মানে এমনও ব্যবসা হইতে পারে, আমার কাছে মনে হচ্ছে এমনও ব্যবসা হইতে পারে যে এই গ্রুপটা এইটাও প্রোডাক্ট হইতে পারে, এই গ্রুপটার যে টার্গেট করা যায়, এবং দে আর গুড ক্লায়েন্টস, এটাই তো আমরা কেউ ভাবি নাই। সো হি ক্র্যাক দ্যাট, হি ফাউন্ড দ্যাট যে ইটস এ নিউ কাইন্ড অফ কাস্টমার বেস নো বডি ইজ লাইক টার্গেটিং, অ্যান্ড আই ক্যান ডু দ্যাট। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখেন ভাই, হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগতেছে না, ফান্ডিং লাগতেছে না, অ্যান্ড হি ইজলি ডাইরেক্টলি ভিসি লাগতেছে না, আমার ইম্পোর্ট এক্সপোর্ট করতে হচ্ছে না, মার্কেটিং করতে হচ্ছে না, ব্র্যান্ডিং কিছুই তো করতে হচ্ছে না, সবই ভাতের হোটেল ভাই। তুমি মার্কেটিংও বোঝো না, ব্র্যান্ডিংয়ে তোমার খালি মাল দরকার, মাল দিচ্ছি, দ্যাটস ইট, আর আমি আমার ক্যাশ ঘোরাচ্ছি, দ্যাটস ইট। ভাই এখান থেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি আপনাকে, এটা তো ইটস কাইন্ড অফ প্রোডাক্ট, ইটস এ সার্ভিস, দ্য হোল সার্ভিস। আপনি নিজেকে কিন্তু প্রোডাক্ট গাই বলেন, যে আই এম এ প্রোডাক্ট গাই। সো এই যে একটা সার্ভিস বা এই যে একটা প্রোডাক্ট ডিজাইন করছে, একটা সার্ভিস ডিজাইন করছে, এই প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে কি মাথায় রাখা উচিত একজন ফাউন্ডারের? মানে আপনি আমাদেরকে 3-4-5 মিনিট একটা মাস্টার ক্লাস দিবেন, 5 মিনিটের মাস্টার ক্লাস, সময় তো নাই, 5 মিনিটের মাস্টার ক্লাস, অ্যাটলিস্ট বেসিক একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস। There are 7 P of from product design to commercialization, and when I'm saying product, I mean both product and service, right? So 7 P of marketing বলে অনেকে, আমি বলি 7 P of commercialization। এটার ইয়াটা কি? সো 7টা P কি কি? একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট, যে এক্স্যাক্টলি আমি কী বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি। দেন কামস প্যাকেজিং, অনেকে ফিজিক্যাল প্রোডাক্ট বানায় অথবা ডিজিটাল প্রোডাক্ট, দ্যার ইজ এ কনসেপ্ট অফ প্যাকেজিং, রাইট? সো প্রোডাক্ট, প্যাকেজিং, অ্যান্ড দেন কামস যে পজিশনিং, আমি কিভাবে পজিশনিং করতেছি নিজেরে, প্রাইসিং, আমি কিভাবে প্রাইসিং করতেছি, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কি ভ্যালু বেস প্রাইসিং করতেছি নাকি কস্ট বেস প্রাইসিং করতেছি, আমি কি কম্পিটিশন কী পরিমাণ চার্জ করে সেটা দেখতেছি, সেই অনুযায়ী আমি কি ভাবতেছি, আমি কি মানে কী করতেছি, রাইট? লাইক প্রাইসিং এইটা। দেন প্রমোশন আরেকটা। সো পজিশনিং অ্যান্ড প্রমোশন গোজ টুগেদার। লাইক ফর এক্সাম্পল গুফির যেই ধরনের কোয়ালিটির খেলনা, আমি এইটা নিয়ে যদি রাখি হচ্ছে ভ্যানে, তো 150 টাকা বিক্রি হবে না। সো আমি তাহলে এটারে
কোথায় কি রাখবো, হ্যাঁ। সো আমাকে পজিশনিং করতে হবে হইতেছে যে এটা হায়ার ক্লাসের একটা জিনিস, ওইভাবে আমাকে পজিশনিং করতে হবে মার্কেটে। তো দেন দেয়ার কামস দ্য প্লেস যে আমি কই রাখবো। সো এর হচ্ছে আরেকটা পি, যে আমি কোন প্লেসে, আমি কি ভ্যানে রাখলে তো যে কাস্টমারের কাছে যাবো পজিশনিং ভাববে যে এটা ভ্যানেরই জিনিস, আর আমি ইউনিমার্টে যখন রাখবো তখন আমি বুঝবো যে আমি লাইক ওকে ওই ধরনের ক্লাসের জিনিস। সো প্লেস, এবং ফাইনালি আসে হচ্ছে যে পিপল, হ্যাঁ। সো যে কারা এটা বিক্রি করতেছে, কি করতেছে, আমার ওন স্টাফ, রাইট। এটা এরকম পিপল মানে না যে কাস্টমার। নাও সামওয়ান হু ইজ ডিজাইনিং এ প্রোডাক্ট doesn't from the very beginning doesn't think about all these P's, যেটা কেউ কেউ 5P বলে, 7P বলে। বাট একজন ফাউন্ডারকে আসলে যখনই সে তার প্রথম বিজনেস আইডিয়েশন করতেছে কিংবা একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতেছে, দে শুড থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস। এবং আমি দেখছি যে ইটস নট নেসেসারিলি দ্য বেস্ট প্রোডাক্ট উইন্স, রাদার দোজ প্রোডাক্ট উইন্স হু হ্যাভ কনসিডার অল দিস থিংস। এবং ইন মোস্ট অফ দ্য কেসেস ইজ পজিশনিং অ্যান্ড প্রাইসিং, এই দুইটা জিনিসের কারণে ব্যবসা ফেল মারে। এনি বিজনেস, প্রোডাক্ট ধরে নিলাম, প্রোডাক্ট বা সার্ভিসটা মোটামুটি একই, ইউ বিল্ড এ প্রোডাক্ট, আই অলসো বিল্ড এ প্রোডাক্ট, সেম, বাট ইফ আই ডু এ বেটার পজিশনিং অ্যান্ড better pricing, then I will always win and you will lose. So I don't know whether that's gonna help as a master class. 4 minute আর কট্টু কি বলা যায়, but anyone listening, you should go and learn about this 7P of marketing. আমার মনে হয় আমরা একটা ধারণা দিতে পারছি। এখন কেউ যদি এইটা একটু সার্চ করে জিনিসটা বুঝে নিতে না পারে, তাহলে আমার মনে হয় না তার আসলে ফাউন্ডার হওয়া বা ইনভেস্টমেন্ট করা তার জন্য না, একটু খুঁজে নিতে হবে। আমরা ভাই আমাদের পডকাস্টের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। সো একদম শেষের দিকে এসে আমি আপনার কাছ থেকে একটা পরামর্শ চাই। ধরেন আমি আমার 25-এ আছি, মানে আমি আমার 25 বছর বয়সে আছি রাইট নাও, এবং আমার ইচ্ছা আছে আগামী 2 বছর পর আপনার কাছ থেকে একটা ইনভেস্টমেন্ট নেওয়া। ফর এক্সাম্পল আমি একটা শার্টের বিজনেস শুরু করছি, এক্সাম্পল শার্টের বিজনেস, আপনার পছন্দের বিজনেস ফ্যাশন ইন্ডাস্ট্রি। আপনি আমাকে কি সাজেশন দিবেন যে আমার আগামী 2 বছর কোন ট্র্যাকে বা কোন দিকে যাওয়া উচিত, যেটা আমি করতে পারলে আপনি আমাকে 2 বছর পর একটা ইনভেস্টমেন্ট দিবেন? Are you now doing a job or like student? মানে ধরে নেন আমি স্টুডেন্ট অবস্থায় আছি, স্টুডেন্ট অবস্থা, ধরেন আমি তো মাস্টার্সের দিকে আছি আমার। আচ্ছা, দেন আমি বলবো যে প্রথমে গো অ্যান্ড জয়েন ফ্যাশন ব্র্যান্ড। তারা যদি চাকরি না দিতে চায়, চাকরি তো অবস্থা খুব খারাপ, যে ফ্রি আমি ইন্টার্নশিপ করব, ফ্রি 3 মাস আমি ফ্রি আপনাদের সাথে কাজ করতে চাই, জাস্ট টু লার্ন। কারণ অনেক সময় স্টুডেন্টদেরকে না বলে না সাধারণত, কেউ যে যায় বলে যে প্লিজ ভাই আমি একটু ইন্টার্নশিপ করতে চাই, ফ্রি শিখতে চাই। সো গো অ্যান্ড লার্ন। কারণ হইতেছে কি যে আমি যে সেক্টরে কাজ করতে চাই, যে ক্যাটাগরিতে কাজ করতে চাই, আমার ফেইলর রেট যদি আমি কমাইতে চাই, ইটস অলওয়েজ অ্যাডভাইস যে ইউ গো অ্যান্ড ওয়ার্ক ইন দ্যাট সেক্টর, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য হোল থিং ওয়ার্কস, how the whole 7P works, what are the secret sources of that business, and then come and start building your own. By that time, in that 2 years period, you have built your network of the right people, যে কোথায় ম্যানুফ্যাকচারিং হয়, কেমনে ম্যানুফ্যাকচারিং হয়, কী ধরনের নেগোসিয়েশন করে। কারণ ক্যাশ ফ্লো তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি ইয়ারে যাই বললাম যে ভাই তুমি আমার বানায় দাও 60 দিনের ক্রেডিট পিরিয়ড, ঠিক আছে আমি তোমার 50% বা 30% অ্যাডভান্স দিচ্ছি, বাকিটা দিয়ে আমি বেচে দিয়ে তারপরে আমি রিটার্ন দিব 60 days পরে। সো এই যে এই ধরনের নেগোসিয়েশন যে করা যায়, এইটা যে ঢুকবে ওইখানে তখন বুঝবে যে ও আচ্ছা এরা তো আসলে অনেক এইভাবে নিজের টাকা দিয়ে না, বরং সাপ্লায়ারের, ভেন্ডরের, হ্যাঁ, বিভিন্নভাবে টাকাকে ইউটিলাইজ করে সে বিজনেসটা বিল্ড করছে। সো এইটা হইতেছে একটা জিনিস যে গো অ্যান্ড ওয়ার্ক। সেকেন্ড হচ্ছে যে then try to find out যে where is the gap and how you can address that gap. Learn to few things. একটা হইতেছে how to tell a story, মানে you have to be a master storyteller, because in today's time if I want to do any kind of manufacturing,
এটা যদি 90s-এর টাইম হইতো, এটা সো ডিফিকাল্ট, রাইট? আর আমি আজকে যা খুশি চাই তাই আলিবাবাতে যাই আমি অর্ডার দিব, আমার লোগো টোগো দিয়ে দিব, 7 দিন পরে চলে আসবে। সো ম্যানুফ্যাকচারিং ইটসেলফ ইজ নট অ্যান অ্যাডভান্টেজ এনিমোর। এনিবডি ক্যান মেক এনিথিং অ্যাট এনি প্রাইস পয়েন্ট। Then what is the strength that you have to show is the storytelling and brand building, ওই জিনিসটা। You have to be a master salesman, সেলস স্কিলটা থাকতে হবে আর কি। And you have to understand money, how money works, the finance. So এই কয়েকটা জিনিস এই 2 বছরে শিখে ফেলে, then if you get into that sector and get into that sector for the right reason, কারণ আমি দেখছি যে আমি তো গত 10 বছর ধরে অনেকরে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়েও মরতে দেখছি, মানে লিটারালি সে মরে নাই, তার ব্যবসা মরছে। এবং ইফ ইউ গো অ্যান্ড আস্ক, ডেসপাইট তার কাছে সব নেটওয়ার্ক আছে, সব কানেকশন আছে, সব চেনে, সব বোঝে, বাংলাদেশে এমন হেন কোনো দরজা নাই তার সামনে খুলে যাবে না, এবং তার টাকার কোনো অভাব নাই, স্টিল তার ব্যবসা ফেল করছে কেন? ইউজুয়ালি একটা বা দুইটা কারণে। প্রধানতম কারণ হচ্ছে একটা, সেটা হইতেছে he or she got into that business for the wrong reason. And usually what is that wrong reason is to make money. He thought, oh, if I do this I will quickly make some money. তার মানে কি, সে এই জায়গাটাতে ভালোবেসে ঢুকে নাই যে আই লাভ দিস ইন্ডাস্ট্রি, আই লাভ দিস সেক্টর, এই কারণে আমি ঢুকছি। হি থট হি ইজ গোনা মেক সাম কুইক মানি। ফলে যখনই কোনো চ্যালেঞ্জ আসছে, প্রবলেম আসছে, হি জাস্ট গেভ আপ and try to move, অথবা moved on to the next thing আর কি। আমরা যারা কচ্ছপের মতো কামড় দিয়ে পড়ে আছি গত 10 বছর ধরে, সিম্পলি বিকজ উই কুড, বিকজ উই আর নট রিচ অ্যান্ড নট ট্রাই স্টেট, হ্যাঁ, সোনা চামচ মুখে নিয়েও জন্মাই নাই, অ্যান্ড নট বিল্ডিং এনি প্রোডাক্ট যেটা কিনা অ্যাবসলুট নেসেসারি টাইপের, হ্যাঁ, স্টিল আমরা এই যে কোভিড, তারপরে এত কিছু, এই যে ইউক্রেন ওয়ার, হ্যাঁ, এই যে 24, এত কিছু পার করে ফেলতে পারছি কেন? কারণ হইতেছে আই লাভ হোয়াট আই এম ডুইং। সো ইউ হ্যাভ টু লাভ হোয়াট ইউ আর ডুইং, বিকজ ইউ হ্যাভ টু লাভ দ্যাট সেক্টর, ইউ হ্যাভ টু লাভ হোয়াট প্রবলেম ইউ আর সলভিং, and you have to have some skills so that when the trouble time comes, কচ্ছপের মতো কামড় দিয়ে পড়ে থাকার যে মানসিক শক্তি, এটা থাকবে, আদারওয়াইজ থাকবে না। আরেকটা জিনিস ভাইয়া, সেটা হইলো এইবার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। এবার হচ্ছে আমি 40 বছরের রাসেল কাউসার, ঠিক আছে? সো 25 বছরের ওই ছেলেটা ইউনিভার্সিটি পাস করে 2 বছর ইন্টার্নশিপ, 3 মাস ইন্টার্নশিপ করে একটা বিজনেস বানায়ে 2 বছর পর সে কিছু একটা করছে। তো অ্যাজ এন ইনভেস্টর এখন আমার কি দেখে সেখানে ইনভেস্ট করা উচিত? আমি অ্যাজ এন ইনভেস্টর এখন কিভাবে ওই বিজনেসটাকে দেখবো, কি কি মাথায় রাখবো? ওকে, সো নাও ইউ আর এ 40-year-old ইনভেস্টর, যে কিনা হয়তো একটা জব করতেছে, অ্যান্ড ইউ হ্যাভ সাম মানি দ্যাট ইউ ওয়ান্ট টু লাইক গিভ টু দ্যাট গাই, রাইট? এইখানে এগেইন আমি সাধারণত ফ্রেমওয়ার্ক ধরে ধরে জিনিসপত্র করতে ভালোবাসি, কারণ ইটস ইজি টু দেন রেপ্লিকেট। এইখানে একটা মডেল আছে, আমার মনে হয় যে এটা 5M মডেল, রাইট? সো টু ফাইন্ড আউট যে ওয়েদার দিস বিজনেস এখানে ইনভেস্ট করা যায় কিনা। সো এই যে এই 5M মডেলটা কি, এখানে প্রথম এমটা হইতেছে মার্কেট। ওই যে আমি যেটা বলছিলাম যে কোন সেক্টরে, সেই মার্কেটটা কি গ্রোয়িং নাকি শ্রিঙ্কিং না কি ব্যাপার স্যাপার, মার্কেটটার অবস্থা কি। সো এটা হচ্ছে একটা এম। সো আমি এটা জানি কি না, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হইতেছে যে বিজনেস মডেলটা কি, হাউ ডু দে মেক মানি, আলটিমেটলি মানি মেকিংটা হচ্ছে কিভাবে। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ওয়ান। এরপর হইতেছে মোট বলে এম, আর একটা মোট মানে হইতেছে হোয়াট ইজ ইউর আনফেয়ার অ্যাডভান্টেজ। ওই যে বলছিলাম 3টা জিনিস, যে আইদার লাইক টেকনোলজি কিংবা আইপি কিংবা লাইক ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ব্র্যান্ড, হ্যাঁ। সো লেটস সে কোকের কথা যদি বলি, কোকের কি আছে, একটা ব্র্যান্ড আছে, রাইট? অ্যান্ড দেন আরেকটা মোট কি, ওর যে ওই যে সিক্রেট রেসিপিটা একটা, হ্যাঁ। সো দ্যাট ইজ এন আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা একটা টেকনোলজি যেটা সে ইয়া করছে। সো দ্যাট ইজ একটা জিনিস, যে 3 নম্বর এম। 4 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, ওই যে একটা বলছিলাম না যে ম্যানেজমেন্ট মানে আমি ফাউন্ডার, আমার বাদে কে ব্যবসাগুলা দেখতেছে, হু আর দোজ সেনাপতি সৈন্য, হ্যাঁ, মানে আমি না থাকলে কিছুদিন এই ব্যবসাটা কি চলবে কিনা, এইটা। সো ওইটা একটু দেখা যায়, আর কারা আছে। ফাউন্ডারে তো আমি চিনি, ফাইন, বাট আর একটু অন্য কারা আছে। এবং ফাইনালি হইতেছে মানি, লাস্ট এমটা হচ্ছে মানি। সেটা হইতেছে যে তাদের কেমন ক্যাশ ফ্লো আছে, কেমন ইনকাম হয়, টয় থেকে শুরু করে
সে যে এখন ডেট ইনভেস্টমেন্ট নিচ্ছে বা এরকম নিচ্ছে, সে কি রিপেমেন্ট করার মতো ক্ষমতা আছে কিনা, তার প্রিভিয়াস হিস্ট্রি কি বলে, হ্যাঁ মানে এটা কি এখন তার কাছে বেশি বার্ডেন হয়ে যাবে কিনা রিপেমেন্ট, এটা একটু চিন্তা করা। সো তার ফ্রি ক্যাশ ফ্লো কেমন। সো এই হচ্ছে 5টা এম আমি মানে চিন্তা করে 40 যেহেতু, তার মানে একটা ম্যাচুরিটি আসছে। 25-এর ইনভেস্টর একটু মানে সে তার সে মানে তার মানে আছে, কারণ তার বয়সটা এমন। সো 40 ইয়ার্সের যিনি একজন ইনভেস্টর, তাকে অন্তত এই 5টা জিনিস একটু দেখে, আর ওই যে ফাউন্ডারের ইয়াটা কি, ওইগুলো একটু দেখে আই থিঙ্ক শুড ইনভেস্ট। থ্যাংক ইউ ভাই। আমরা মানে চেষ্টা করছি, আমি ভাবতেছি কি জানেন, আমাদের এই পডকাস্টের নাম হয়তো আমরা মানে কি দেওয়া যায়, মানে ইনভেস্টমেন্ট মাস্টার ক্লাস অথবা এই টাইপের কিছু একটা হইতে পারে। মানে সিরিয়াসলি আমি আপনাকে ট্রুলি বলি যে যেই কথাগুলো আপনি বললেন না তখন আমাদেরকে, আমার মনে হয় না পুরো একটা MBA তো এত কিছু আমরা শিখতে পারি লিটারেলি। কারণ আমরা একটা MBA তে করতে গেলে যেটা দেখি সেটা হচ্ছে মুখস্থ, কটা ফ্রেমওয়ার্ক মুখস্থ করো, বাট রিয়েলি মার্কেটে আমরা কি হয়, রিয়েল সিনারিওটা কি, এই জিনিসগুলো আমরা সাধারণত MBA তে দেখি না আর কি। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পডকাস্টে আসার জন্য, আমাদের অডিয়েন্সের গ্রোথে কন্ট্রিবিউট করার জন্য, আমাদের গ্রোথ পডকাস্টে কন্ট্রিবিউট করার জন্য। as I said, আমি এখন ওই যে লাইক গিভার মডেলে আছি, মানে মুডে আছি, লাইক আই ওয়ান্ট টু গিভ ব্যাক অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আই ডোন্ট নো কবে আল্লাহর ডাক আসে চলে যাব। সো যতদিন আসি জাস্ট, এবং এই যে জ্ঞান মানে এই যে নলেজ, এটা নিজের কাছে রাইখা দেওয়াটা তো কিছু নাই। যত মানুষ জানবে এবং মানে এই যে জ্ঞানটা, এটা একটা এক ধরনের সাদাকা, রাইট? এইটাই থেকে যায়, এইটার সওয়াবও পাওয়া যায়। সো সো আই ডোন্ট নিড, মানে আমার কারো কাছে কিছু বেচার নাই, আমার কারো কাছ থেকে কিছু চাওয়ারও নাই, আমার চাওয়া পাওয়া উপরের সাথে। সো এই কারণে আমি অনেক কিছুই ভেতরের গোমর বা গোপন কথা এগুলো ওপেনলি বলি, কারণ কেউ যদি নিতে চায়, রেপ্লিকেট করতে চায়, করুক না। আমরা তো চাই যে আরও বেটার ফাউন্ডার হোক, বেটার একটা ইনভেস্টমেন্ট মানে ইকোসিস্টেম তৈরি হোক, হ্যাঁ। কারণ আমি ট্রুলি বিশ্বাস করি যে এই যে ছোট রিটেল ইনভেস্টর, এই যে যারা ব্যাংকে টাকা রাখে, রাইট, যত টাকা আমাদের পার্সোনাল টাকা 60% হচ্ছে ব্যাংকে রাখা। তারপরে কি, তাহলে এই ব্যাংক থেকেই তো তারপরে মানে ইয়াদের কাছে যায়। সো ব্যাংক তো টাকা নিজে পয়দা করে না। আমরা যদি রিটেল ইনভেস্টর যারা আছি, আমরা যারা আমাদের টাকা সেভিং করে তারপরে দেই ব্যাংকে, আমরা যদি আরেকটু সচেতন হয়ে সরাসরি যদি ফাইন্ড আউট গুড বিজনেসেস, গুড ফাউন্ডার্স, এবং সরাসরি তাকে দেই, কারণ এই এসএমইরা কিন্তু টাকা পায় না। সারা বাংলাদেশে যত লোন দেওয়া হয়, অনলি 12% লোন এসএমইদেরকে দেওয়া হয়, বাকি 88% লোন এই বড় গ্রুপে দেওয়া হয়। সেই টাকাটা দেয় কে? আমরা দেই ব্যাংকে, এবং ব্যাংক তারপরে দেয় সেই বড় কোম্পানিরা। সো এসএমইদেরকে দেয় না। সো রাদার এবং একটা দেশের ইকোনমিক গ্রোথ আসলে ডিপেন্ড করে ওই দেশের এসএমই কত স্ট্রং। এবং আমাদের বাংলাদেশের এসএমইতে 87% মানুষ চাকরি করে, বড় কোম্পানিতে না। বড় কোম্পানিতে মাত্র 13% মানুষ চাকরি করে, হ্যাঁ। এবং উন্নত দেশগুলো আমরা মনে করি যে খালি বুঝি লাইক আমেরিকাতে খালি চাকরি বুঝি সব হইতেছে এই অ্যাপেল, হ্যাঁ, গুগল, ফেসবুক এরা বুঝি দেয়, তা না। উন্নত দেশগুলার এসএমইদের কন্ট্রিবিউশন টু জিডিপি হচ্ছে 60%, চায়নাতে 60%, রাইট? বাংলাদেশে কত জানেন? 30%। তার মানে আমরা ভাবি যে উন্নত দেশে খালি বড় কোম্পানি হয়ে যায়, তা না। বরং উন্নত দেশে এসএমইগুলা ভেরি স্ট্রং পজিশনে থাকে। এই কারণে অ্যামাজনও যত পে করতে পারে, একটা এসএমই ওই আমেরিকাতে মোটামুটি এমন পেমেন্ট দেয় যে যেন এই দুইজনের ভিতরে লাইফস্টাইলে খুব একটা পার্থক্য থাকে না। এবং ট্রুলি মানে যেটা আমি বিলিভ করি যে আমাদের দেশের এসএমই যত শক্তিশালী হবে, স্টার্ট আপগুলো দেন তার উপরে বেস করে বেটার করতে পারবে। যে আমাদের দেশের স্টার্ট আপগুলো যে ফেল করতেছে এত বেশি, এটার একটা বড় কারণ হচ্ছে উই ডোন্ট হ্যাভ এ স্ট্রং এসএমই। এবং আমাদের জিডিপি পার ক্যাপিটা কত? $2,500। সো স্টার্ট আপ ক্যান স্টার্ট টু ফ্লারিশ ওয়ান্স উই হ্যাভ $5,000 জিডিপি। যে ঢাকার জিডিপি যেমন হইতেছে এলাকা 5,000-6,000-এর মতো এরকম। সো সারা বাংলাদেশে যখন এইটা হবে, তখন স্টার্ট আপ ওইটার উপরে দাঁড়ায় মোর সাকসেসফুল হইতে পারবে।
কারণ না হলে এই জন্যই দেখেন যে আমাদের মোস্ট অফ দ্য স্টার্ট আপ কিন্তু ঢাকার বাইরে যাইতে পারে না, কারণ কি, ঢাকার বাইরে তো টাকা নাই মানুষের কাছে। সো ইয়া, সো দিজ আর অল কানেক্টেড টু ইচ আদার। সো ইউ মানে যারা স্টিল শুনতেছেন, ইফ ইউ ডিসাইড টু ইনভেস্ট, এই যে এবং এই যে এই একটা এসএমইকে ইনভেস্ট করা মানে হচ্ছে হেল্প দ্য এসএমই টু গ্রো। এই এসএমই যখন গ্রো করে মানে হইতেছে সে আরও মানুষের চাকরি দেয়, হুইচ ইজ আনএমপ্লয়মেন্ট ইজ এ মেজর প্রবলেম, ওইটা সলভ করে, ভ্যালু এডিশন ক্রিয়েট করে এবং এবং আপনার মানিকে বেটার রিটার্ন করে। কারণ বড় বড় কোম্পানি টাকা মাইরা দেয় বেশি, এসএমইদের রেট মানে নন পারফর্মিং লোন ব্যাংকের ইয়াতে ইজ ওয়ে লোয়ার 5% দেন বড় বড় কোম্পানি যেগুলো 18-20%। সো সো অনেক সময় মনে করে যে আমরা যারা ছোট ব্যবসায়ী আছে তারা বুঝি টাকা নিয়ে ভাইগা যাই, বড়দের চেয়ে ছোটদের টাকা নিয়ে ভাইগা যাওয়ার প্রবণতা অনেক কম। ভাই আমরা একদম শেষ প্রশ্নে চলে আসছি আমাদের। সো আমার কাছে স্টিল মনে হয়েছে যে অন্টারপ্রেনারদের স্টিল কিছু না কিছু শেখা উচিত, শিখে আসা উচিত। সো হইতে পারে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, বাট কোনো সমস্যা নেই, আমি পডকাস্ট দেখতে পারি, আপনি অলরেডি সাজেস্ট করছেন, আমি বই পড়তে পারি, বই একটা অনেক মানে অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট। তো সো আপনি যদি কোনো অন্টারপ্রেনারকে বা কোনো ফাউন্ডারকে কোনো একটা, দুইটা বা তিনটা বই যদি সাজেস্ট করেন, কোন তিনটা বই আপনি সাজেস্ট করবেন যাতে পড়া উচিত? এবং এটা আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে শেষ আপনার সাজেশন। সো আমি পার্সোনালি যেভাবে তৈরি হয়েছি, হ্যাঁ, আমি সবসময় তৈরি হয়েছি, আই এম এন এন্টারপ্রেনার হু ওয়ান্টস টু সলভ সোশ্যাল প্রবলেমস, রাইট? সো আমি এবং আমি মনে করি যে প্রত্যেকটা বিজনেস যদি এইভাবেই বিল্ড হয় যে ট্রাই টু সলভ এ প্রবলেম, বাংলাদেশ যেহেতু অনেক প্রবলেম আছে, হ্যাঁ, তাহলে বাংলাদেশে বিজনেস বা ইউনো লাইক এন্টারপ্রেনারশিপের অপরচুনিটি অনেক বেশি। তো সেই আঙ্গিকে আমি তিনটা বইয়ের নাম সাজেস্ট করব। একটা হচ্ছে যে ফ্রিডম ফ্রম ওয়ান্ট, হ্যাঁ, এইটা হচ্ছে ব্র্যাকের গল্প, ব্র্যাক হাউ ব্র্যাক এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল প্রবলেমগুলো তারা কীভাবে সলভ করছে এইটার একটা জার্নির গল্প, যেটা আমি যখন ব্র্যাকে যখন ছিলাম, সো আই read that book and that was an eye opener to me, how ব্র্যাক solve different problems, হ্যাঁ, এবং দ্যাট গিভস এ ভেরি ইন্টারেস্টিং ইনসাইট ইনটু লাইক একদম পুরো বটম অফ দ্য পিরামিডেরও প্রবলেম সলভ কীভাবে করা যায় সেটা, মানে জাস্ট খালি বড় লোকের না। সো ফ্রিডম ফ্রম ওয়ান্ট, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিল্ডিং সোশ্যাল বিজনেস, ডক্টর ইউনুসের। সোশ্যাল মানে লাইক সো এভরি বিজনেস, যে সোশ্যাল বিজনেসের মেইন ফান্ডাটা কি, যে your business should solve a social problem, এবং there are 7 principles of building social businesses, এবং ডক্টর ইউনুস ওই বইটাতে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দিয়ে দেখানো হয়েছে যে নট জাস্ট অন থিওরি বাট প্র্যাকটিক্যালি কীভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল বিজনেস বিল্ড হয়েছে সোফার, থ্রু গ্রামীণ বিভিন্ন হোক বা দেশের বাইরে বিভিন্ন হোক। সো অ্যানাদার ওয়ান্ডারফুল বুক টু ইয়া। 3 নাম্বার যে বইটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে নেভার ইট অ্যালোন। কারণ ওই যে যেটা বলতেছিলাম যে নেটওয়ার্ক ইজ অলসো ইকুয়াল টু নেটওয়ার্থ। সো ওয়েন ইউ আর স্টার্টিং আউট, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ নেটওয়ার্ক বিল্ডিং অ্যান্ড হাউ টু ডু দ্যাট, ডেসপাইট সেলেরসে কেউ সাতক্ষীরা থেকে একটা ছেলে আসছে ঢাকা শহরে পড়তেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তো তার তো কোনো নেটওয়ার্ক নাই। তাহলে এই 4 বছর সে যখন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, স্টিল সে কিভাবে এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে বাই জাস্ট মেকিং শিওর যে সে লাঞ্চটা বা ডিনারটা একা একা না করে অন্য আরেকজনের কারোর সাথে করতেছে। সো নেভার ইট অ্যালোন ইটস এ ওয়ান্ডারফুল বুক, যেটা কিনা একদম একজন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানের, যার কিনা কোনো নেটওয়ার্ক নাই, স্টিল সে কীভাবে একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারে, এইটার পুরা একটা সুন্দর ফিলসফি এবং গাইড ক্যান বি দ্যাট বুক। সো ইয়া, দিস 3 বুকস, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, বিল্ডিং সোশ্যাল বিজনেস, আর হচ্ছে নেভার ইট অ্যালোন। আই থিঙ্ক আমার জীবনে এই 3টা বইয়ের ইম্প্যাক্ট অনেক বেশি। সো আপনারা যারা এন্টারপ্রেনারশিপে আসতে চান, যারা ফাউন্ডার হইতে চান, সো এই 3টা বই আমরা ভাইয়ার রেকমেন্ড করছে, ভাইয়া সাজেস্ট করছে। ইভেন আমার প্রথম বইটা বেশ ইন্টারেস্টিং লাগছে, যে ব্র্যাকের বিল্ড হওয়ার গল্পটা পাওয়া যাবে। সেকেন্ড বইটা ইন্টারেস্টিং, যেহেতু সোশ্যালি কীভাবে ইম্প্যাক্ট রাখা যায়। আর থার্ড বই তো ওটা আমার পড়া আছে, বাট বাকি 2টা বই আমার পড়া নেই, আমি পার্সোনালি পড়ে নিব। আপনারা 3টা বই আমরা রেকমেন্ড করতেছি। সো ভাইয়া থ্যাংক ইউ আমাদের দ্য গ্রোথ পডকাস্টে আসার জন্য এবং আমাদের অডিয়েন্সের গ্রোথে কন্ট্রিবিউট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া।
সো আমার ধারণা আপনারা ফান্ডিং, ফান্ড রেইজিং, ইনভেস্টমেন্ট, ইনভেস্টর, কেমন ব্যবসা হইলে আসলে একজন ইনভেস্টর ফান্ড দেয়, একটা বিজনেসে আসলে কী কী ক্যারেক্টারিস্টিক থাকা উচিত, একজন ফাউন্ডারের মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক থাকা উচিত, আমার ধারণা আপনারা এই প্রত্যেকটা জিনিস বেশ ভালোভাবে শিখছেন। বিকজ আমরা চেষ্টা করছি আমাদের আজকের গেস্ট ওয়ালিউল্লাহ ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছানোর, আপনাদেরকে শেখানোর। সো আমরা আমাদের দা গ্রোথ পডকাস্টের মাধ্যমে চেষ্টা করতেছি প্রত্যেক দিন প্রত্যেকটা এপিসোডে যেন নতুন নতুন ভ্যালু অ্যাড আমরা করতে পারি, নতুন নতুন ভ্যালু আপনাদের লাইফে আমরা অ্যাড করতে পারি। সো আজকে আমি এখানে শেষ করতেছি আমাদের পডকাস্টটা। সবাই ভালো থাকবেন এবং গ্রোথ মাইন্ডসেটের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।